আমরা আপনার ভালোবাসার কথা শুনতে চাই, বলুন। তো গুরু, প্রথমেই আপু এবং আপনি গুরু আর যারা শ্রোতা আছে সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। তো আমার ভালোবাসাটা শুরু হয় কলেজ জীবন থেকে আর কি। আচ্ছা, কত সালের ঘটনা? 2008 আর কি। 2008? জি জি। আচ্ছা। তো 2008-এ যখন আমি এসএসসি মানে কলেজে যাই আর কি, তো আমরা ফ্যান সার্কেলটা বাইসাইকেল আর কি কলেজে যেতাম আমি। তো প্রায় 8-10 জন আর কি। তো যখন যেতাম আর কি কলেজে যাওয়া আসা করতাম, তো তখন আমার এক ফ্রেন্ড মানে কথা বলতো ফোনে আর কি। তো আমি বললাম যে দোস্ত তুই কার সাথে কথা বলিস আর কি। তো বললো যে একটা মেয়ের সাথে কথা বলি। আমি বললাম যে বাড়ি কোথায়? বললো যে বাড়ি হচ্ছে মুক্তাগাছে আছে আর কি বাড়ি। আচ্ছা। বললো। তা আমি ঠিক আছে। তারপরে গুরু এমনি প্রায় 4 মাস আর কি যাওয়া আসা করি কলেজে। তো মানে সবাই ফোনে কথা বলে, তো আমার ইচ্ছা থাকলো আর কি আমি একটু ফোনে কথা বলি। জি জি, আমি একটু ফোনে কথা বলি। তো তারপরে ওই যে ফ্রেন্ডের সাথে আমি ডিসকাস করলাম কথাটা আর কি, তো তার কাছে বললাম যে দোস্ত তো আমার একটা নাম্বার দে, তো আমি একটু কথা বলি আর কি কারোর সাথে। তো বললো যে আসলে আমার কাছে তো কোনো নাম্বার নেই, তো আমি দেখি যে মানে আমি যার সাথে কথা বলি তাকে বলে যে কিছু হয় কিনা আর কি তোর জন্য। তাই আমি বললাম যে ঠিক আছে, ওকে। তো দ্বিতীয় মানে একদিন আমার যে কথা বলে আর কি ফোনে, তো ওর সাথে আমার সাথে ডিসকাস করে দেয় কথা আর কি। তো আমি ভাবি ডাকি যে ভাবি আমার কি একটা মানে নাম্বার দেওয়া যায় কিনা আর কি। আচ্ছা। তো বললো যে আমাদের বাড়িতে যারা আছে সবাই তো মানে 5টা মেয়ে আর কি, তো ওকে নিয়ে 5টা মেয়ে, তো 4 জনই প্রেম করে আর কি। আচ্ছা, 4 জনই এনগেজ। আচ্ছা। তো একটা খালি আছে আর কি। তো বলতেছে যে এটা মাদ্রাসায় পড়ে আর কি মেয়েটা। মাদ্রাসায় পড়ে। আচ্ছা। তো আমি বললাম যে ঠিক আছে, একটু আমাকে একটু কথা বলে দিয়েন আর কি। মানে তখন কি বিষয়টা এরকম যে সবাই কথা বলছে, আমাকে বলতে হবে? আসলে বিষয়টা গুরু একটা ফিলিংস আর কি যে লাগছিল আমার, যে মানে সবাই কথা বলে, যে আমি সেটাই বলছি, মানে সবাই বলছে আসলে কথা বললে কেমন লাগে। জি জি জি, এই অনুভূতিটা নেওয়ার জন্য। আচ্ছা। তো তারপরে আমাকে ফোনে কথা বলে দেয় আর কি ওই মেয়েটার সাথে। তো আমি মেয়েটার সাথে কথা বলি প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিটের পরে মেয়েটা বলতেছে যে দেখেন আমি তো আমার যে বাসায় একটা ফোন আছে, তো ওই নাম্বারে আপনাকে মিস কল দেবো। আচ্ছা। তো আমি বললাম যে ঠিক আছে, মিস কল দিয়ে আর কি। তো তারপরে আমাকে মিস কল দেয় আর কি, ঠিক 1 ঘন্টা পর আর কি মিস কল দেয়। তো মিস কল দেওয়ার পরে আমি কথা বলি, অনেকক্ষণ কথা বলি। আমাকে বলে যে আপনি কিসে পড়েন বা আপনি হাইট কতটুক, তারপরে বললো যে আপনার বাড়ি কোথায়, তো আপনার নাম কি। তো আমি বললাম, আমি সবই বলছি আর কি, যে ডিটেলস যাবতীয় সব কিছু। তো তারপরে আমি বললাম যে তাহলে আপনার নাম কি? আপনার নাম কি? বললো যে আমার নাম সাথী। জি জি। তো বলার পরে আমি বললাম যে ঠিক আছে, তো আজকে রাখি, একটু পরে কথা বলবো নি। তো ঠিক আছে। তারপর রাত্রে যখন 10টা বাজে তখন আবার মিস কল দেয় আমাকে। তো আমি এভাবে কথা বলতে বলতে প্রায় 6টা মাস অতিবাহিত হয়েছে গুরু, যে 6 মাস ওর সাথে আমি কন্টিনিউ কথা বলি আর কি। কি বলতেন? মানে এমনি আর কি। উনি কি করতো তখন? মানে কোন ক্লাসে পড়তো? উনি 9-এ পড়তো, মাদ্রাসায় 9-এ পড়তো, আপনি কলেজে পড়তেন? জি জি জি। আচ্ছা। তো কথা বলতে বলতে ঈদ চলে আসে, ঈদের সময়। আচ্ছা। তো ও বলল যে আপনাকে একটু দেখতে মন চাইছে আর কি। আচ্ছা। আমাকে বলতেছে যে, আমি বললাম যে আসলে আমার তো দেখতে মন চাইছে। তো গুরু ছোট্ট একটু কথা বলি, সেটা হলো যে এই 6টা মাসের ভিতরে তো মানে ওর যে মানে কথাবার্তা প্লাস আদার সব কিছু, তো আমার মানে অনেকটা ভালো লাগে। আচ্ছা আচ্ছা। ওকে যে করার পরে যখন দেখা করতে বলে যে আপনি আসেন, তো আমি কি করি, আমার যে ফ্রেন্ড ছিল কলেজে, তো 2টা ফ্রেন্ড নিয়ে মোটর সাইকেল করে আর কি ওদের মানে দেখা করতে যায় আর কি। তো ও ডিটেলস বললো যে এই রুটে আসলে দেখতে পাবেন। আমি বললাম ঠিক আছে, তো আমি আসবো। তো মানে মোটর সাইকেলে আমরা 3জন, আমি মাঝখানে আর কি, আর একজন আমার বন্ধু মোটর সাইকেল চালাইতেছে, আর আরেকজন পিছে। তো তারপরে যখন যাচ্ছি, তো আমি বলছিলাম যে
আমি তো আপনাকে চিনবো কিভাবে, হুম যে কয়জন আসবেন আপনারা। পরে বললো যে আমরা দুজন থাকবো আর কি। তো আমি গুরু বললাম যে আচ্ছা ঠিক আছে, দুজন তো থাকবেন, তো আমি তো আপনাকে চিনতে পারবো না, তো আপনি মানে কপালে একটা কালো একটা টিপ দিয়েন, আচ্ছা ছোট্ট একটা টিপ দিয়েন। তো আমি পরে বললো যে আপনারা কোথায় আছেন, তো আমি বললাম যে আমি এই জায়গাতে আছি। পরে বললো যে ডিটেলস বললো যে আপনি এইভাবে চলে আসেন আর কি। তো আমি হোন্ডার দিয়ে যাই, যাওয়ার পরে রাস্তার ভিতরে দেখি যে মানে যেখানে বলছিল আর কি, তো রাস্তার ভিতরে দুইটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে আর কি, দুইটা। তো আমরা যখন যাই দেখি, মানে আমি লক্ষ্য করছি যে দুটা মেয়ের কপালে টিপ। আচ্ছা আচ্ছা। তো আমি চিনতে পারি না আর কি। তো মানে তারপরে ওদের যে রাস্তাটা আর কি, ওদের বাড়ি যাওয়ার রাস্তাটা, তো ভুল করে ওদের বাড়ির রাস্তায় চলে যাই। আপনারা তিনজন ছিলেন বাইকে? জি জি, বাইকে তিনজন ছিলাম। তো ওদের বাড়িতে মানে বাড়িতে রাস্তায় চলে যাই। তো ওদের যে মানে বাডিক বলে যেটা আর কি গ্রাম অঞ্চলে, তো সেখানে আমরা যাই হোন্ডাটা ব্রেক করি। তো ব্রেক করার পরে মানে দুইজন লোক আসে, বলতেছে যে ভাইয়া আপনার কিসের জন্য আসছেন। তো আমি একটু মিথ্যা কথা বলি যে এখানে সাগর নামে একটা ছেলে আমাদের সাথে, আমার বন্ধুর সাথে জব করে, ঢাকাতে কিছু টাকা পাঠাইছে আর কি, তো ওদের বাসাটা কোন জায়গায়, এর জন্য আসছে আর কি। তো বললো মানে মিলে যায় আর কি সাগর নামে। আচ্ছা আচ্ছা। তো বলতেছে যে এটা তো এদিকে না, আপনি অন্য রুটে, ওই যে ওই রুটে যান। আচ্ছা। তো আমি বললাম ঠিক আছে। তো বন্ধুরা বললাম দোস্ত তাড়াতাড়ি যা আর কি এখান থেকে, যদি কোনো সমস্যা যদি হয় আর কি। তো তারপর আমরা তিনজন হোন্ডারে চলে আসলাম আর কি। তো চলে আসার পরে মানে কিছু দূর আসার পরে তো আমাকে ফোন দেয় যে আমি তো আপনাকে চিনতে পারলাম না, তিনজনের মধ্যে কোনটা আপনি। তো আমি বললাম যে আমি যে মাঝখানে ছিলাম সেটা মানে আমি, আচ্ছা এটা বললাম। তো উনি মানে সাথী আর কি মানে অতটুকু খেয়াল করতে পারে নাই আর কি যে আমি কোনটা। আপনারা তো রানিং এর উপরে ছিলেন? জি, রানিং এর উপরে ছিলাম। তো আমিও ওকে মানে চিনতে পারি না দুজনের থেকে কোনটা। তো এভাবে প্রায় 2 মাস কথা বলি আর কি। আচ্ছা, তো আপনারা 6 মাস কথা বলে যে দেখার পরিকল্পনা, সেটা আলটিমেটলি হলো না আর কি। তারপর 2 মাস আরো কথা বলি। কথা বলার পরে তো ওই যে আমার বন্ধু যার সাথে কথা বলতো, ওরে আমি বন্ধু বললাম যে বন্ধু, তো এই সমাচার যে ওরে তো আমি দেখতে পারলাম না, তাহলে কি করা যায়। তো ও বললো যে ঠিক আছে, সরাসরি আমাদের বাড়িতে চলে আসেন আপনি। তো আমি আমার এক ফ্রেন্ডের নিয়ে তো ওদের বাড়িতে রাতে মানে 7টার দিকে আর কি, তো ওদের বাড়িতে চলে যাই আর কি, মানে ফোন করে। তো ফোন করে যখন চলে যাই, তো ওদের ঘর আর মানে ওদের ঘর আর আমার সাথীর যে ঘরটা, ও একসাথে পাশাপাশি ঘর। আচ্ছা আচ্ছা। তো আমি ওদের ঘরে যাই, যাওয়ার পরে বসি। তো সাথীর যে ছোট বোন আছে একটা, তো ও আসে আমাকে দেখে আর কি। তো আমি একটা সাদা শার্ট আর ব্লেজার, মানে শীতের কালকার শীত ছিল আর কি তখন। তো আমি বসি আর কি, বসার পরে আমাকে দেখলো, দেখার পরে বলতেছে যে পরিচয় দিল যে আমি অমুকের ছোট বোন আর কি। তো আমি বললাম যে ঠিক আছে, তো তোমার বড় আপুরে একটু মানে পাঠাই দাও আর কি, আমি একটু দেখবো আর কি। তো কিছুক্ষণ পরে ও আসলো আর কি। তো আসা আমার সামনে আর কি বসলো আর কি। তো ফার্স্ট টাইম মানে আমার মানে। আপনার সাথে কয়জন? আমার সাথে 2 জন আর কি। মানে আপনি সহ 3 জন? জি জি। আচ্ছা। না, আমি আমার সাথে একজন আর কি। আপনারা 2 জন টোটাল? আচ্ছা। আর ওরা 3-4 জন আর কি। আচ্ছা। তো মহিলারা আরো আছে আর কি, ঘরে ঢুকে নাই আর কি। তো তারপরে আমি কথাবার্তা বললাম অনেক। তো হঠাৎ করে বললো যে মানে আমার যে মানে সাথীর বোন, তো বললো যে নন ভাই চলেন আমাদের ঘরে যাই, এই কথা বললো। তো আমি বললাম না, মানে আমি মানে ভয় পাচ্ছি যে কি হয় যদি বেঁধে রাখে। তো আমি এই করতেছি আর কি। তো মানে তারপরে গেলাম আর কি, ওদের ঘরে গেলাম। সাথীকে কেমন লাগলো? সাথী মানে মানে যতটুকু ভাবছিলাম আর কি, যে তার চাইতেও বেশি সুন্দরী। সুন্দর না, এত সুন্দর না, তবে আমার চোখে আর কি। যার আপনার চোখে সুন্দর হলেই সুন্দর, সবার চোখে সুন্দর হওয়াটা প্রয়োজন নেই। তারপরে গুরু আমি ওদের ঘরে যাই, যাওয়ার পরে ওর আম্মা আমাকে দেখে। তো ওর আম্মা আমাকে বললো যে তোমার নাম কি, সবকিছু বললো। তো বলার পরে বলতেছে যে তুমি কিসে পড়ো? আমি বললাম যে আমি কলেজে পড়ি। তো তারপর নাস্তা দিল আর কি। তো নাস্তা খাওয়ার পরে রাত্রে 8টা-9টা হয়ে গেছে। তো আমি তারপর বললাম যে আন্টি চলে যাই আর কি। তো চলে যাওয়ার আগে আমি সাথীর জন্য একটা ডায়েরি আর
একটা কলম নিয়েছিলাম আর কি। হুম, তো এটা সবার সামনে দিই আর কি, মানে যখন বিদায় চলে আসবো তখন সবার সামনে দিই ডায়েরিটা। হুম, তো দেওয়ার পরে বললাম যে সাথী তো চলে যায় আর কি। তো এই কথা বললে চলে আসলাম আর কি। তো আরও প্রায় 6-7 মাস কথা বললাম এবার। হুম, তো কথা বলার পরে তো সাথী বলতেছে যে আমার তো বিয়ের কথাবার্তা চলতেছে আর কি। আচ্ছা, তো আমি বললাম যে কি বলো, হুম, এখন তুমি 9-এ পড়ো, এখনই বিয়ের কথাবার্তা চলতেছে। যে বললো যে দেখো একটা সরকারি চাকরি দেয়া একটা বিয়ের কথা চলতেছে আর কি, কথা বললো। তো আমি বললাম যে তাহলে কি করা যায়। বললো যে দেখো আমি আম্মুকে বলছি, তো আব্বুর সাথে শেয়ার করছে আর কি তোমার বিষয়টা নিয়ে। ততদিনই কি আপনাদের ভেতরে কোনো সম্পর্ক হয়েছে? না করে তাহলে মানে সম্পর্ক বলতে মানে ওই যে মানে দেখা করার পরে আসার পরে যে ভালোবাসার যে এটা হয়েছে আর কি। দুজনকে বলেছেন? জি দুজন, মানে দুজন বলতে আমি শুধু আই লাভ ইউ বলছি, তো শুধু বলে নাই, মানে লজ্জায় তো বলছে যে শুধু তার মানে দুজনের ভালোবাসার সম্পর্কটা হয়েছে। জি সম্পর্ক হয়েছে আর কি টোটালি। তারপরে ওর আব্বু বললো যে ঠিক আছে, তো আমি ছেলেটার এলাকায় যাব আর কি। আপনার এলাকায়? জি, আমার এলাকায় যাব। তো সাথী বললো যে ওদিনকে রোববার ছিল, তো বললো যে বাবা তোমাদের এলাকায় যাবে আর কি, তোমাকে দেখার জন্য তোমার বাড়িঘর বা আদার্স সব কিছু। তো গুরু আমার একটা নেশা ছিল যে আমি ক্যারাম বোর্ড খেলতাম খুব। আচ্ছা। তো দোকান আমাদের মানে স্কুলের সাথে তো একটা দোকান ছিল, তো ওই দোকানে আমি ক্যারাম খেলতেছি। তো সাথী বলছিল যে আমার বাবা যাবে। তো আমি বললাম যে তোমার বাবাকে তো আমি কখনো দেখি নাই, তো একটু ডিটেলসটা বলো। তো বললো যে আমার বাবা মানে বেশিরভাগই পাঞ্জাবি পড়ে, কারণ ওনার বাবা একটা মানে মাদ্রাসার শিক্ষক আর কি। আচ্ছা আচ্ছা, হাবিজি মাদ্রাসার শিক্ষক। তা আর বললো যে আমাদের যে চোখ মানে সাদা চোখ, তো ওদের চোখটা একটু ভিন্ন, মানে বিড়ালের মানে চোখ। জি ওই চোখ আর কি। তো বললো যে আব্বা অনেক রাগী, এই কথা বললো। তা আমি মানে রাগীর কথা বলে আমার একটু ভয় লাগলো আর কি, যে কি আমাকে জিজ্ঞাসা করে আর কি। তো আমি ক্যারাম বোর্ড খেলতেছি, হঠাৎ দেখি যে মানে যেখানে বসে আর কি চা খায়, তো সেখানে গুরু বসে চা খাচ্ছে। তো আমাদের এলাকার একটা মুরব্বীর সাথে, মানে হয়তো আত্মীয় আর কি। আচ্ছা। তো কথা বলতেছে দুজন একসাথে আর কি। তো কথা বলতেছে, তো ওনাকে বলতেছে যে নয়ন কোনটা, মানে আমরা 4 জন ক্যারাম বোর্ড খেলতেছি। তো বললো যে নয়ন কোনটা, এটা আমি শুনি আর কি। শোনার পরে তো আমি ওদিনকার সাদা শার্ট পরে ক্যারাম বোর্ড খেলতেছি, তো আমাকে দেখাই দিচ্ছে আর কি যে ওই ছেলেটা। তো আমাকে দেখে তো চলে যায় আর কি। আচ্ছা, মানে আমার সাথে কথা বলে না, মানে সব যাবতীয় আমার সম্পর্কে যা কথা বলার আশপাশ থেকে শুনে নিয়েছে। মানে আশপাশ বলতে ওই যে একটা মুরব্বির সাথে, তো উনি আর কি ওদের আত্মীয় লাগে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাওয়ার পরে গুরু যাওয়ার পরে বাড়িতে চলে যায়। তো সাথী বলতেছে যে আমি বললাম যে তোমার আব্বা কেমন দেখলো? তো বললো যে না, তোমাকে দেখে অনেক ভালো লাগছে। মানে আমি গুরু কলেজে যখন পড়তাম তখন একটু স্বাস্থ্য ভালো ছিল। জি। তো বললো যে আর একটু সমস্যা আছে। আমি বললাম যে কি সমস্যা? তো যে ওই যে লোকটা বসেছিল গুরু, তো ওই লোকটার কাছে মানে অনেক কিছু জিজ্ঞাসা করছে আর কি আমার সম্পর্কে। তো জিজ্ঞাসা করার পর উনি বলছে যে না, এই ছেলেটা টাকা দিতে পারবে না যে চাকরির ক্ষেত্রে আর কি। মানে কি জিজ্ঞেস করছে, কিসের টাকা? মানে বলছে যে একটা সেনাবাহিনীর চাকরির জন্য তো ছেলে খুঁজতেছে আর কি, সাথীর জন্য আর কি। আচ্ছা। তো আমাকে মানে দেখে তো ওই মুরব্বীকে বলছিল যে ওনা কি টাকা দিতে পারবে। আচ্ছা, মানে নয়নটা কি টাকা দিতে পারবে এমন কোনো পজিশনে আছে কিনা। আচ্ছা আচ্ছা। মানে চাকরিটা কার জন্য? আমার জন্য আর কি। মানে আপনি সেনাবাহিনী থেকে এই ধরনের মানে চাকরির জন্য টাকা দিতে আছে কিনা, দেওয়ার ক্ষমতা আছে কিনা? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। যে বাবা আছে আর কি, যে মানে 50-50 টাকা আর কি। তো মুরব্বিটা গুরু বলছে যে না, নয়নদের অত টাকা নেই,
যে তখন ছিল গুরু মানে চাকরি মানে সেনাবাহিনীর চাকরি 3-4 লাখ টাকা দিলেই হতো আর কি 2000 আচ্ছা আচ্ছা ইয়ে আর কি। আচ্ছা এই বিষয়গুলো সম্পর্কে আসলে আমার ধারণা নেই। তারপরে গুরু মানে মুরব্বিটা বললো যে না নয়নদের অত টাকা নেই, তো টাকা দিতে পারবে না। তো আমার সাথে আমার মানে অনেক কান্নাকাটি করে বললো যে টাকা দিতে পারবো না বলে তোমরা। তো আমি বললাম যে এই কথা তো আমাকে কিছু বলা হয়নি, যে আমি তো জানি না। তো আমাদের কিছু ছিল অর্থ সম্পদ, মানে অল্প কিছু ছিল, যা হয়তোবা যদি বিক্রি করতাম তো হয়তোবা টাকা দিতে পারতাম। তো 2011 তো হঠাৎ মানে সাথীর ফোন, যে ওর বাড়ির ফোনটা, তো হঠাৎ ফোন সুইচ অফ আর কি। তো ঠিক 15 দিন পর তো আমি ফোন দিই, ওই বান্ধবী যে আমার ফ্রেন্ড কথা বলতো, তো ওনার কাছে ফোন দিয়ে বলতেছি যে তো সাথীর ফোনটা বন্ধ কেন? তো বললো যে নয়ন ভাই এটা আমি আসলে জানি না, আমি তো একটু দূরে, তো ও বাড়িতেই ছিল আর কি। তো মিথ্যা কথা বলছি যে একটু দূরে, আমি আসলে সঠিক জানি না। তো 16 দিনের মাথায় সাথে আমার ফোন দেয়। তো সাথে ফোন দিয়ে বলতেছে যে দেখো আমার তো কোনো দোষ নেই, আমি তো আমার বাবাকে তোমার কাছে পাঠাইছিলাম, কিন্তু তোমার যে এলাকার লোক ছিল, তো এই কথা বলাতে তো বাবা পিছিয়ে পড়ে অনেকটা, যে না এই ছেলে দিয়ে হবে না। তো ওই আমার যে সাথের যে বাবা, তো ওনার একটা পরিচিত একটা অফিসার ছিল আর কি। তো এবার একটা ছেলে চাচ্ছিল যে একটা ছেলে দেন আপনার মেয়ের জন্য আর কি, একটা চাকরি দিই আর কি। তো সাথে বলতেছে যে আমার তো বিয়ে হয়ে গেছে। গুরু তখন আমি কি করবো, আমি কিছু বুঝতেছি না। যে আমি বললাম যে সাথে মিথ্যা কথা বলো কে তুমি, আমি তোমাকে এত ভালোবাসি। তোমার বিয়ে হতে পারে না, আমি এই কথা বললাম। তো অনেক কান্নাকাটি করলো আমার জন্য। তো বললো দেখো আমি বিয়েটা মানে আমি রাজি ছিলাম না, তো আমার বাবা আমাকে বাধ্য করছে বিয়েটা করার জন্য। তো সাথে আমার সেই সময় কথা হয়, কথা হওয়ার পরে সাথে ফোনটা রেখে দেয়। তো গুরু আমি একটা জলপাই গাছ ছিল, তো আমি কন্টিনিউ যখন কথা বলতাম, তো ওই গাছের নিচে যে কথা বলতাম, তো আমি প্রায় 6-7 দিন যাবৎ মানে আমি কিছুই খেতে পারি না আর কি, যে এটা কি হলো। ওর বিয়ে হয়ে গেল, তো আমি গুরু একটু মানসিকভাবে একটু ভারসাম্য এলোমেলো হয়ে যান। জি এলোমেলো হয়ে যায়। তো আমি ওই যে গাছের কথা বললাম, তো ওই গাছের নিচে যে আমি কথা বলতাম অটোমেটিকলি। তো আমার যে ফ্যান সার্কেল ছিল, তো আমার নিয়ে আসতো ওই গাছের নিচে থেকে, যে দেখতো যে নয়ন কোথায়, যে দেখছি ওই জলপাই গাছের নিচে বসে রয়েছে। আমি একাই বসে আসছিলাম, অটোমেটিক কথা বলতাম আর কি। তো মানে আমি কথা বলতে পারতো ওর সাথে, মানে আমি এমনও দিন গেছে যে আমি মানে 3 বেলা শুধু খাইছি, কন্টিনিউ কথা বলে গেছি। তো এতটা মানে ওর সাথীর প্রতি আমি মানে ওর বয়সটা শুনলে মানে আমার কেমন যেন একটা শান্তি বোধ হতো আর কি। তারপর আমার মা এত কিছু হয়েছে এটা জানে না গুরু। আচ্ছা আমি জানাইও না, কারণ আমার মা আমার জন্য অনেক কষ্ট করছে, অনেক। তো গুরু আমি যে ফোনে কথা বলতাম,
তো আমি যেহেতু কলেজে যাইতাম, আমার মা অনলি 10টা টাকা দিত, যে নাও তুমি এটা 10 টাকা? জি, 10 টাকা। 2008 সালের ঘটনা। জি জি, আমি 2008 সালে 10 টাকা তো কোনো তেমন খুব কিছুই হতো না। তো আমি কি করতাম, ওই 10 টাকা আমি খাইতাম না, আমি ফোনে পড়তাম, যে আমি সাথে সাথে কথা বলবো। 10 টাকার সময় তো ফোন কলও অনেক বেশি ছিল। মানে ফোন কল বলতে তখন একটা অফার ছিল যে 7 টাকা 50 পয়সা দিয়া মানে কথা বললে মানে 30 মিনিটের মতো, মানে আচ্ছা আচ্ছা, বিভিন্ন মোবাইলের হয়তো বিভিন্ন ফার্স্ট টাইম আর কি, যে মানে 1 মিনিট বললো 7 টাকা 50 পয়সা কেটে নিত, 30 মিনিট বললো 7 টাকা 50 পয়সা কেটে। অফার ছিল কোনো? জি জি। তো আমি ওই অফারে কথা বলতাম। তো গুরু তারপর আমার আম্মা বললো যে ও গুরু এখানে একটু ছোট্ট একটু ফেলে চলে আসছি, তো মানে ফোনের টাকাটা প্লাস আমার মা আমাকে প্রাইভেট পড়ার জন্য মানে মাসে 300 টাকা করে দিত আর কি। তো আমি প্রাইভেট ওই সময় আমি পড়তাম না, ওই টাকা দিয়ে ফোনে কথা বলতাম, টাকা দিয়ে ফোনে কথা বলতাম আমি। তো তারপর আমি 2010 পরীক্ষা যখন দেই, মানে সাথীর বিয়ে হয়ে গেল, তারপরে আর কি রেজাল্ট চলে আসে আমার। তো রেজাল্টটা দেখা গেল যে আমি যে সাবজেক্টটাতে আমার মায়ে আমাকে জন্য টাকা দিত, ইংলিশ আর কি, তো ওইটার ভিতরে আমি একটা সাবজেক্ট ক্রস চাই আর কি। আচ্ছা। তো 2012-তে আমার মা বললো তুমি বাড়িতে বসে না থেকে যাও, ঢাকা চলে যাও। আচ্ছা। তো ঢাকা চলে যাও, একটা জব করো। মানে এরপর কি আর পরীক্ষা দেওয়া হয় না? মানে জব করো, পরে যখন তুমি পরীক্ষা দিতে মানে পরীক্ষা দিবা তখন চলে আসবা আবার। আচ্ছা। তো গুরু 2012-তে আমি ঢাকাতে চলে আসি। তো ঢাকাতে আমি সাথীর বিয়ে হয় কত সালে? 11-তে বিয়ে হয়। আমি 12-তে চলে আসি ঢাকাতে। তো ঢাকাতে আমি উত্তরা 11:30-তে আমি একটা জব করি, বিল্ডিং ডেভেলপার কি। আচ্ছা। তো কনজাংশন ওটা হলো যে ম্যানেজার হিসাবে। আচ্ছা। যে বিল্ডিংয়ে যাবতীয় যা লাগে তো আমাকে বললে আমি ফোন দিয়ে বা কন্ট্যাক্ট করে নিয়ে আসতাম আর কি। তো সাথীর বিয়ে 11 সালে হয়ে যাওয়ার পরে তো আমি 12-তে যখন চাকরিতে যাই, ফেব্রুয়ারি মাসে হঠাৎ আমার কাছে মানে ফোন একটা মিস কল আসে। তো আমি বললাম যে এই মিস কলটা কোথা থেকে আসলো? তো তখন জব করি, ফোনে টাকা ছিল। তো আমি বললাম যে ঠিক আছে একটু ব্যাক করি আর কি। তারপর আমি ফোন ব্যাক করলাম। তো ব্যাক করলাম মানে হ্যালো করার সাথে সাথেই গুরু আমি চিনতে পারলাম যে ভয়েসটা কার, সাথীর। জি। কত বছর পর কল দিল? এটা 2012 ফেব্রুয়ারিতে। আর বিয়ে হয়েছিল 11-তে। 11 কততে? 11 ফেব্রুয়ারিতে বিয়ে হয়েছে, এই মার্চে। আমরা প্রায় 1 বছরের। জি জি, 1 বছর পর আমার সাথে কথা বললো। তো তারপরে আমি বললাম যে সাথী এত দিন পর তুমি আমার সাথে কথা বলতেছো, তো কিসের জন্য কথা বলতেছো? তো বললো যে আমাকে মানে সেই সময় বলতেছে যে দেখো আমার স্বামী ট্রেডিং থেকে মানে চলে আসছে আর কি। তো বলতেছে যে দেখো আমি তো আমার বাড়িতেই আছি, তো তুমি কি আমার সাথে একবার দেখা করতে পারবা? মানে সাথী বলতেছি আর কি। আমি বললাম আমি তো একটা জব করতেছি, তো তোমার সাথে কিভাবে দেখা করি আর কি। তো বললো যে একটু মেকআপ করে একটু একদিন আমার সাথে দেখা করো। আমি বললাম যে ঠিক আছে, আমি তোমার সাথে দেখা করব। তো আমি বৃহস্পতিবার রাত্রিতে আর কি, বৃহস্পতিবার সকালে আমি মানে ওদের যাওয়ার মানে সাথে দেখা করার উদ্দেশ্যে যাই আর কি। আচ্ছা। তো সাথী বললো যে একটা রুট আছে আর কি, যে ওই রুটে তুমি আসবা, তো তোমার সাথে দেখা করবো আর কি। তো তখন বিকেল আমার যেতে 5টা বেজে আর কি। তো 5টা বাজার পর আমি যাওয়ার পর সাথী দেখি যে হাঁটতেছে আর কি। তো আমি তখন আরও স্বাস্থ্য হয়ে যায় আর কি। তো আমার তো বললো যে আমাকে দেখে তো বললো যে এখানে এই জায়গাতে বসি আর কি, একটা মোড় ছিল আর কি।
তো ব্যাগ বসলাম, বসার পর তো ব্যাগ থেকে মানে খাবার আর কি আমি ফার্স্ট টাইম আর কি ওটা মানে খাইছি আর কি, মানে ভাত দিয়ে আর কি এটা তৈরি করা হয়। তো আমার সাথে বসে তো আমার চামচ দিয়ে আর কি আমাকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে আর কি। তো আমি মানে ও আমার সাথে, তো মানে ওর দেখার পর আমার মনটা এতটা ভালো হয়েছে যে ওর যে বিয়ে হয়ে গেছে এটা আমি আসলে ভুলে গেছি, যে বিয়ে হয়ে গেছে বা ও আমার সাথে দেখা করছে, যে ওরা আমি প্রশ্নই করি না যে তোমার কি অবস্থা, বা আমি কিছু করি না আর কি। তো তারপর গুরু মানে ওই খাবারটা খায় আর কি। তো মানে এত মানে আমি বললাম যে সাথে এটা কে বানাইছে, বললো যে আমি বানাইছি। তো গুরু মানে এতটা মানে হয়েছে, সুস্বাদু হয়েছে যে আমি মানে ওরে যে মানে বলবো যে আমি তোমার খাওয়াই দিই, এই সুযোগটা পাইনি, মানে আমি সব খেয়ে ফেলছি আর কি। তো বললো যে আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি চলে যাই। যে বললো যে ঠিক আছে তুমি চলে যাও, এই কথা বলে চলে আসলাম আবার ঢাকাতে। তো আবার পরবর্তী মানে 2 সপ্তাহ পর আর কি, 2 সপ্তাহ পর বললো যে তুমি জব করো, তো আমার জন্য জব করো তুমি, আমার জন্য মানে কি আমাকে তো কিছুই দিলে না। তো এই কথা বললো আর কি। আমি বললাম যে তোমার তো 1 বছর পর তুমি আমার সাথে কথা বললা, তো ঠিক আছে আমি সামনের সপ্তাহে আসতেছি আর কি। 3 সপ্তাহ পর আর কি। এটাকে ওই দিন বসে বলছেন আপনি? না, ফোনে চলে আসলাম, চলে আসার পরে ফোনে কথা বলতেছি আর কি। তো ওর জন্য গুরু একটা শাড়ি কিনি আমি আবার 3 সপ্তাহ পরে। 3 সপ্তাহ পর তো 2500 টাকা নেই আর কি একটা শাড়ি। আচ্ছা। তো নেওয়ার পর আমি ওদের যে বাজারে আমি যাই দাঁড়াই। তো পরে সাথে আসার পরে ওই শাড়িটা দিই। দেওয়ার পরে একটা মানে চা স্টল আর কি, যেটা টি স্টল, সেখানে আমি যাই। যাওয়ার পর সেখানে মানে ঠান্ডা কিছু খাই, আমরা দুজনই খাই। খাওয়ার পর অনেকেই দেখি যে আমাদের একটু ফলো করতেছে। তো এক ভাই এসে বলতেছে, ভাইয়া এটা তো শহর না, এটা গ্রাম, তো আপনারা যেভাবে কথা বলতেছেন তো এটা না বলাই ভালো, আপনারা চলে যান। কি এমন কথা বলছেন মানে ওই যে মানে চাষটলে যে বসে না 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 চাষটলে বসে মানে পাশাপাশি ছেলে মেয়ে কথা বলাটাই বড় একটা ব্যাপার, মানে গ্রাম অঞ্চল আর কি, এটা কখনো করে না আর কি কেউ। তো আমি বললাম যে ঠিক আছে ওকে। তো সাথী বললাম, সাথী তুমি চলে যাও, যেহেতু তোমার এলাকা, যদি তোমার কোনো সমস্যা। সাথী এরকম তার শ্বশুর এলাকা ওইটা? না না, তার নিজের এলাকা। সাথী তখন মানে শ্বশুর বাড়িতে যায়নি, ও তখনও কি মুক্তাগাছাতে আছে? জি, মুক্তাগাছাতে আছে। আচ্ছা। তো তারপর বললাম যে শ্বশুর বাড়ি যায়নি বলতে শাস্তির বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে বলতে মানে ওটা তো চাকরির মাধ্যমে হয়েছিল আর কি, মানে চাকরি বলতে চাকরি দিয়ে আর কি। তো তখন মানে তুলে নেয়নি আর কি, যার শুধু বিয়ে হয়েছে পড়াই রাখছিল আর কি। বুঝতে পেরেছি, তুলে নেয়নি। যখন মানে ছেলেটার বয়স হবে, মানে সরকারে বলবে যে না এখন বিয়ে হয়েছে, তখন তুলে নিবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো তারপর সাথী চলে আসে। তো চলে আসার পরে আমি ঢাকাতে চলে আসি। আচ্ছা। তো তারপর আমার পরীক্ষার জন্য আর কি। তো আমি বললাম যে মা পরীক্ষাতে চলে এসে পরীক্ষা কি দিব? আমি বলে যে না তুমি অবশ্যই পরীক্ষা দিবা না কেন? আমি বলি যে মা আমি তো আসলে অতটুকু প্রিপারেশন নেই, মানে যে আমি যে পরীক্ষা দিব। তো আমি তখন মানে আমার মা আমার জবের জন্য, মানে সরকারি চাকরির জন্য তো বিয়ের মাধ্যমে আর কি চেষ্টা করতেছি যে। তো আমি শুনতে পারলাম, আমি অন্য কারো কাছ থেকে শুনছি যে আমার মানে বিয়ে দিয়ে একটা চাকরি আর কি করছে আর কি। আচ্ছা, মানে বিয়ে দিয়ে চাকরি বলতে হচ্ছে বিয়ের মানে বিয়ে করলে চাকরিটা হবে আর কি। আচ্ছা আচ্ছা, আচ্ছা, পরিষ্কার করে বলতে হবে। আচ্ছা। তো এটা হলো যে মানে চাকরিটা হলো সরকারি চাকরি না, মানে আমি পরে জানতে পারলাম। তো মেয়েটা মানে যে মেয়েটার সাথে আমার মানে বিয়েটা ঠিক হয়, তো মেয়েটা আর কি ঢাকাতে জব করে। মানে ওরা ভাই বোন 2টা দোকান আর কি। মানে মেয়েটা যেটা চালায় ওটা হলো জুয়েলার্স, মেয়েদের জুয়েলার্স। আচ্ছা আচ্ছা। আর ওর ভাই যেটা ওটা অন্য কাপড়ের দোকান।
তো আমরা মানে আমাকে ফোন দিয়ে আমাকে বাড়িতে নিয়ে যায় যে নয়ন তুমি আসো। আমি বললাম যে মা কেন, যে আসো একটু দরকার আছে আর কি। তো আমি ছুটি চেয়ে 2 দিনের ছুটি নিয়ে তো আমি বাড়িতে গেলাম। যাওয়ার পরে বলতেছি যে একটা জায়গায় যেতে হবে। তো আমি বুঝতে পারছি যেহেতু পরে আমরা প্রায় 4-5 জন আর কি, তো ওই মেয়েটার দেখতে যাই। তো যাওয়ার পর মেয়েটা মানে আমার ভালো লাগে না, আচ্ছা, পছন্দ হয় না আর কি। তো মেয়েটা আমাকে দেখে তো মানে ওর দাদি যে আছে যে বললো যে না আমি এই ছেলেটাকে বিয়ে করব। তো আমাকে অনেক পছন্দ করছে আর কি। তো তারপর আমি সাথীর সাথে ডিসকাস করি যে সাথী এই সমাচার, তো আমি কি করব। সাথী বলতেছে বিয়ে করো, সমস্যা কি, এই কথা বলতেছে। আমি বললাম না আমি তো তোমাকে ভালোবাসি, তো আমি কি ওই মেয়েটা কি সুখী হবে কখনো আমার কাছে আসলে, এই কথা বললাম। পরে বললো যে হ্যাঁ হবে, তুমি বিয়ে করো। তো তারপরে মানে সেদিনকেই একটা মানে দেওয়া হয় আর কি। আমার মা মানে নাকফুল যেটা মেয়েদের পরিয়ে দেয়, হ্যাঁ জি, তো ওই নাকফুল মেয়েটাকে পরিয়ে দেয় আর কি। তো পরিয়ে দেওয়ার পরে ওটা ছিল বৈশাখ মাস আর কি। বৈশাখ মাসের 15 তারিখ আর কি। 15 তারিখে 15 তারিখ তারপর বিয়ে ঠিক হয় আর কি আমার। আচ্ছা, 15 তারিখে পয়লা বৈশাখের। তো আমরা বাড়ি আসার পর মানে অনেকেই দাওয়াত দেয়, আমার ফ্রেন্ড সার্কেল আছে বা আমার যে দাদা বাড়ি আত্মীয়স্বজনকে দাওয়াত দেওয়া হয়, সবাইকে দাওয়াত দেয় আর কি। তো রাতে যখন মানে কালকে বিয়ে আমার, তো আজকে রাতে আমাকে সাথে ফোন দেয়। তো ফোন দিয়ে বলতেছে যে নয়ন এই বিয়েটা করিস না, মানে আমাকে তুই করে ডাকতেছে আগে। আমি বললাম যে কেন, না এই বিয়েটা করিস না, যেহেতু তোর পছন্দ হয়েছে না ছেলেটার মেয়েটাকে, তো তুই বিয়েটা করিস না। আমি বললাম যে এটা কি করে সম্ভব এখন, সবাই মানে বিয়ের দাওয়াত প্রস্তুতি অলরেডি হয়ে গেছে, কালকে সকালে বিয়ে, তো এই অবস্থাতে কি করব। তো ও কান্নাকাটি করে বলতেছে না বিয়েটা তুই করিস না, যে নয়ন তুই বিয়েটা করিস না, মানে অনেক কান্নাকাটি করে বলতেছে। আমি বললাম যে দেখা যাক আমি কি করতে পারি। তো রাতের যখন 11টা বাজে তখন আমি মানে যে মেয়েটার সাথে আমার বিয়ে ঠিক হয় সেই মেয়েটাকে ফোন দিই আমি। তো ফোন দিয়ে বলতেছি দেখো 15 তারিখ আজকে পয়লা বৈশাখে, আর আমাদের তো পয়লা বৈশাখের মানে আমাদের গ্রাম অঞ্চলে পয়লা বৈশাখ মানে বৈশাখ মাসে আর কি, যে বউদের মানে আনে না আর কি, বিয়ে করায় না আর কি। এটা কি আদৌ সত্য নাকি আপনি বানান? না, এটা মুরব্বীরা বলে আর কি। তাহলে মুরব্বীরা বিয়ে ঠিক করলো কেন? বুঝছেন, মানে বিয়ে ঠিক করার সময় না অতটুকু খেয়াল করি না। তখন আমি মানে আমার যে একটা ভাগ্নে আছে আর কি, ওই ভাগ্নের সাথে আর কি ডিসকাস করি। তো ভাগ্নে আমাকে এই যুক্তিটা দেয় আর কি, তুই বলে দেখ কি হয়। তো আমি বললাম যে তোমার যে মুরব্বী আছে তোমাদের, তুই একটু তোমার দাদার কাছে যে জিজ্ঞেস করবা যে পয়লা মানে বৈশাখে আর কি বিয়ে হয়। পহেলা বলতে মানে পহেলা বৈশাখ না, বৈশাখ মাসে 15 তারিখ আর কি, মানে সেটা বলুন, পহেলা বৈশাখ মাসে। হ্যাঁ, তো আমি বললাম যে তোমার আপনার দাদার কাছে জিজ্ঞেস করবেন আর কি। তো যা জিজ্ঞেস করলো দাদা বললো যে হ্যাঁ ঠিকই তো, মানে দাদা বললো যে হ্যাঁ ঠিকই তো, তাহলে আমরা বৈশাখ মাসটা যাক, তো তার পরের মাসের 1 তারিখে আর কি তাহলে বিয়েটা করাই। এত বড় একটা বিষয়, জি জি, মানে একটা আপনি ফোন করে বললেন মেয়েকে, মেয়ে যে তার দাদার সাথে কথা বললো আর সবাই মেনে নিল, মানে বিয়েটা তো একটা অনেক বড় আয়োজন, একদম কম হলেও তো মোটামুটি একটা বড় আয়োজন। মানে কম বলতে ওদের মানে অনেক আমাদের চাইতে ওদের প্রস্তুতিটা বেশি ছিল আর কি। তাহলে এই একটা কলে তারা বললো আচ্ছা ঠিক আছে কালকে, তারপরে মানে আমি রিকোয়েস্ট ওই মেয়েটার সাথে আমি রিকোয়েস্ট করছি আর কি অনেকটাই, যে এরকম একটি বিষয় সবাই ভুলে গেল। তারপরে মানে হ্যাঁ বিয়েটা পরে ফোন দেয় রাতে, মানে সকালে ফোন দেয় আমার আম্মার কাছে যে নয়ন এই কথা বলতেছে, তো আমরা আসলে জানি না বিষয়টা, তো আমরা সামনের মাসে 1 তারিখে আর কি বিয়েটা এটা
পিছিয়ে দিছে আর কি 1 তারিখে। তো তারপরে বিয়েটা মানে ওটা ভেঙে বলতে 1 তারিখে আর কি, এই যে 15 তারিখ তো আমি আবার ঢাকাতে চলে আসি চাকরির জন্য। তো সাথে সাথে আমার কন্টিনিউ প্রতিদিন কথা হচ্ছে আর কি। কি কথা হচ্ছে বিয়ের পরে? তো বলতেছে যে আমাকে বলতেছে যে 1 তারিখে যেহেতু বিয়ে করবি মানে তুই আমাদের বাড়িতে আসবি, মানে তুই তুকারি কেন করছো আপনাকে হঠাৎ করে? মানে হঠাৎ গুরু, এটা আমি এসে বুঝতে পারলাম না। আপনি জিজ্ঞেস করেননি? বলি আর কি। তো আমাকে বলতেছে যে তুই আমাদের বাড়িতে আসবি, তোর বোনই আসবি। তো আমি বললাম যে আচ্ছা সাথী, তোমার একটা কথা জিজ্ঞেস করি, যে মনে কিছু নিও না, যে তুমি কি মানে অনেক রাগ নাকি আমার উপরে? বললো যে কেন? যে তুমি যে আমাকে তুই করে ডাকতেছ, আমি তো তোমাকে তুই করে ডাকি না। তো বললো যে মানুষ যখন বেশি আপন মনে হয় তখন বললে অনেক কাছের মনে হয়, তাকে তুই করে বলে, তখন তুই করে বলে। তো আমি বলতেছি যে হ্যাঁ, আমি তো তোমাকে অতটুকু কাছে মনে করতেছি না, এর জন্য কি আমি তোমার তুই করে ডাকি না, এই কথা বলতেছি। যে না, বললো যে পরে বলতেছি না এটা তোমার ইচ্ছা, তুমি ডাকো, সমস্যা নাই আমাকে, পরে তুমি করে ডাকতেছে আর কি। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের ছোট্ট একটি বিরতি নিতে হবে, আর বিরতির পর আপনাকে আর একটিবার মনে করিয়ে দিই, আপনার হাতে কিন্তু আর 1 ঘন্টা সময় আছে, এবং আমাদের শ্রোতাদেরকে আর একটিবার মনে করিয়ে দিই যে আমাদের পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে আমাদের ভালোবাসা বাংলাদেশ অনুষ্ঠানটি আমরা ঠিক রাত 1টা পর্যন্ত করবো। সেই বিষয়টিকে মাথায় রেখে ফিরে আসি ছোট্ট একটি বিরতি পাই। বিরতির পর শুনবো তুই, তুমি, তুমি, আপনি থেকে কি আসলে হতে যাচ্ছে। ফিরে আসি ছোট্ট একটি বিরতির পর। ভালোবাসার বাংলাদেশ। The original Guru is back. নতুন আরেকটি ঘন্টা, নতুন একটি দিন, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। পূর্ণতা শুনছেন ঢাকা FM 90.4 ভালোবাসার বাংলাদেশ। গল্পে ফিরে যাব। কিছু কমেন্ট তো পড়তেই হয়। তানভি ইসলাম আছেন, অনেক দিন পরে শুনছেন, ভালো লাগছে। শরীফ মতিন লিখেছেন, গুরু আমি প্রথম শুনছি, অনেক ভালো লাগছে। শাহ জসিম আছেন, সাথে লিখেছেন, গুরু প্রথমবারের মতো কেউ একজন আমায় প্রপোজ করলো, আমি কি অ্যাকসেপ্ট করতে পারি? প্লিজ বলবেন। আমি ক্লাস 9-এ পড়ি। আচ্ছা না, ও ক্লাস 9-এ পড়ে। আচ্ছা, আর যে প্রপোজ করেছে সে কিসে পড়ে? যে প্রপোজ করেছে সে 9-এ পড়ে। সে কিসে পড়ে নিজেরটা বলেনি আর কি। যে প্রপোজ করেছে সে 9-এ পড়ে। হ্যাঁ, আসলে এই প্রশ্নগুলো না খুব বিব্রতকর অবস্থায় ফেলে দেয়। একটা হচ্ছে যে আমি যদি তাকে না বলি তা শুনতে খারাপ লাগবে, আর যদি তাকে হ্যাঁ বলি আমার বলতে খারাপ লাগবে। তো এখন বিষয়টা বাকিটা সে বুঝে নি। আসলে শরীফ মতিন লিখেছেন, আমি গোপালগঞ্জ থেকে শুনছি। উম্মে হাবিবা আছেন সাথে, লিখেছেন আমাদেরকে অন্তর কুমার রয় লিখেছেন, নয়ন যোগ সাথী বুকের বাপাশে। বুকের বাপাশে। আচ্ছা, অনেক অনেক বন্ধুদের কমেন্ট গুলো আমরা গল্পে ফিরে যাই। হ্যাঁ, আসলে আমরা যেহেতু শুরুতেই বলেছি যে আমরা খুব দূরের উপর আছি, তারপরে তুমি কিছু কমেন্টস বাছাই করে রাখো যেগুলো অনুষ্ঠানে ফাঁকে ফাঁকে আমরা পড়ে ফেলার চেষ্টা করব। আমরা এখন সরাসরি আবারও গল্পে ফিরে যেতে চাই, যেখানে আমরা শুনছিলাম এমন একটা অবস্থা যে 1 বছর পর ফিরে আসলো। ফিরে আসার পরে আবারও আপনার সাথে মোটামুটি একটা কথাবার্তা যোগাযোগ চলছে, এবং আপনার বিয়েটা আপনি মোটামুটি মেয়ের কথাতে, মানে সাথীর কথাতে, জি জি গুরু, আপনি এক ধরনের বাতিল করার একটি প্রক্রিয়ার মধ্যে আপনি আসলেন। এবং সাথীকে যখন আপনি প্রশ্ন করলেন যে তুমি আমাকে তুই করে কেন বলছো, তখন সে বলছে অধিক ভালোবাসলে কিংবা কাছের মনে করলে তুই করে বলে। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমি ঢাকাতে চলে যাই আর কি। তো ঢাকাতে যাওয়ার পর 28 তারিখে আমার মা ফোন দেয়। তো ফোন দিয়ে বলতেছে যে নয়ন তুমি কবে আসবা? আমি বললাম যে মা একটা কথা বলি, তো আমার তো মানে ডিফেন্সের বয়স আছে আর কি। তো ওই মেয়েটা তো আমাকে, আমি যদি বিয়ে করি তো ওই মেয়েটা আমাকে ঢাকা নিয়ে যাবে। তো বলছে তো তাহলে একটু জোরে বলতে হবে, একটু শরীরে মানে জোর নিয়ে বলতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তা আমি বললাম যে যদি ঢাকাতে আমাকে নিয়ে যায় তাহলে আপনাকে দেখবে কে? কারণ মূলত গ্রামাঞ্চলে বিয়ে করলে মানে বাড়িতে থেকে বাবা মা আছে দেখাশোনা করে আর কি। তো আমারে মানে ঢাকা যদি নিয়ে যায় তা মা আপনাকে দেখবে কে? আর মূলত ওই মেয়েটাকে আমার এতটা পছন্দ হয়নি। তো মা বললো যে এটা এখন কিভাবে কি করি?
আমি বলছি, মা আপনি যেটা ভালো মনে করেন, কিন্তু আমি এটা আসলে বিয়েটা করতে রাজি না, এই কথা বললাম। তো তারপর মা বিয়েটা ভেঙে দেয় টোটালি একবার। মা ভেঙে দিল? জি, মা বললো যে না, এটা আমরা বিয়ে এখন করাবো না, তো আমরা সরকারি চাকরি মানে খুঁজতেছি আর কি ছেলেটার জন্য। আমি ব্যাপারটা বুঝলাম না, মানে বিয়েটা মানে 1 তারিখে হওয়ার যে কথা ছিল আর কি, সেটা মা ভেঙে দিল এটা কেন? টোটালি ভেঙে দিল যে আমরা এর বিয়ে করাবো না আর কি। কেন, মানে এর আগে তাহলে কেন ভাঙলো না? এটা মানে ওই আর মানে একজন যে লোক ছিল আর কি, তৃতীয় পক্ষ যে বিয়েটা আর কি ঘটক, হ্যাঁ। ঘটক, ওই ঘটকে আর কি মূলত নিয়ে যায় আর কি। আর একটা জিনিস যে আমরা খুব দরিদ্র ছিলাম আর কি, আমরা খুবই দরিদ্র। হ্যাঁ। তো ওনারা বলছিল যে ছেলেকে আমরা প্রতি মাসে 20,000 টাকা করে টাকা দিবে আর কি। মানে বিয়ের সময় কন্ট্রাক্ট ছিল যে মাসে ছেলেটা ওখানে থাকবে, বিয়ের পর তো ওখান থেকে 20,000 টাকা টাকা দিবে, আর বাড়িতে এটা টাকাটা মানে মায়ের কাছে দিব, তো এটা মা চলবে আর কি, এমন বলে আর কি। তো আমি মাকে বললাম যে মা, আমার যদি একটা সরকারি চাকরি হয়ে যায়, তাহলে আমি যদি বিয়ে করি, বউ আপনার কাছে থাকবে, তো আপনি তো সুখী হবেন। কিন্তু আমি যদি ওই মেয়েটাকে বিয়ে করি, মেয়েটা আমাকে নিয়ে যাবে, তো এটা মা কেমন হলো আর কি। মেয়েটা কোথায় নিয়ে যাবে আপনাকে? মানে আমাকে টাকা নিয়ে যাবে আর কি। আচ্ছা, যেখানে মানে ঠিক আছে, ওনারা বুঝতে পেরেছি। মানে আপনি বলছেন যে সরকারি চাকরি করলে আপনি নিজের মতো নিজে চলতে পারবেন, বউকে বাড়িতে রাখতে পারবেন, মায়ের সেবা শুশ্রূষা হবে, কিন্তু এই মেয়েকে বিয়ে করলে মেয়ে আপনাকে ঢাকা নিয়ে যাবে। কিন্তু এই কথাগুলো কেন আগে বলেন নাই? মানে একবার তো বিয়ে চেঞ্জ করলেন, করে আবারও যখন বিয়ের পুনরায় তারিখ নির্ধারণ হলো, তার আগের দিন আপনার মা আবার বিয়েটাকে ক্যান্সেল করে দিল। বিষয়টি কেমন 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 লাগছে না শুনতে? মানে শ্রোতারা তো কেমন কেমন মনে করছে যে কেমন একটা খটকা খটকা একটা কেমন গন্ধ গন্ধ আসছে। খটকা বলতে গুরু, আমি তো কন্টিনিউ আমার সাথে সাথে কথা বলে যাচ্ছি। হ্যাঁ, তো না এইগুলো তো আগেই ক্যান্সেল করতে পারতেন, কেন বিয়ের একদিন দুদিন আগে ঘটনাগুলো কেন ঘটাচ্ছেন? না, সাথী আমাকে যেভাবে ডিরেকশন দিচ্ছে আপনি সেভাবে কাজ করছেন। জি, সাথী যেভাবে বলতেছে, সাথী যেভাবে সাথ দিচ্ছে আপনি সেভাবে। জি, সেভাবে আমি মানে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তারপরে? তো তারপরে গুরু মানে আমি চাকরি করতে থাকি, তো মানে ঢাকাতে আমার একটা মামা আছে আর কি। তো ওই মামার একটা মেয়ে আছে, তো ওরে দিয়ে আমাকে বিয়ে আর কি, সরকারি চাকরি, বিজিপি চাকরি, যেটা বর্ডার মানে বাংলাদেশ বর্ডার গার্ড। তো এই চাকরি দিয়ে আমার মানে। আচ্ছা, আমি একটি কথা বলে রেখে, আপনার অনুষ্ঠানের মানে আপনার কথার ক্ষেত্রে, অনুষ্ঠান না, আপনার এই কথার ক্ষেত্রে আসলে যে বিষয়গুলো আসছে বিভিন্ন জায়গায় চাকরির জন্য টাকা পয়সা, এগুলো তো আসলে জনগণের ভেতরে বিভিন্ন ধরনের মতামতের একটা সৃষ্টি হতে পারে, ভুল ধারণা সৃষ্টি হতে পারে। তো আমি চাই না যে কোনো বিশেষ কোনো অধিদপ্তরের কথা নাম উল্লেখ করে বলাটা আসলে খুব জরুরি না, কারণ আপনি যেটা বলছেন সেটা আপনার জীবনের প্রেক্ষাপট থেকে বলছেন। আর যদি একটি গণমাধ্যম লক্ষ কোটি মানুষ শুনছে, তো আপনার কথা শুনে অনেকে অনেক রকমের ধারণা করতে পারে যে আচ্ছা, এই চাকরি পেতে গেলে এরকম দিতে হয়, চাকরি পেতে গেলে এরকম। প্রত্যেকটা মানুষের যার যার ধারণা। একটা কথা বলি যে আসলে এইসব চাকরির ক্ষেত্রে কোনো টাকা লাগে না, টাকাটা নেয় হলো গুরু থার্ড পার্টি, এবং এটা ভাওতাবাজি টাকা। জি, আমি মানে সেটা স্বীকার করছি, কিন্তু যেহেতু আপনি বলছেন, তো সেই ক্ষেত্রে অনুষ্ঠানটি বিভিন্ন মানুষজন শুনে থাকে, অনেকভাবে অনেক কিছু মনে করতে পারে। তা আমি চাই যে কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করার দরকার নেই, আপনি ঘটনাটা বলুন, কারণ আমার অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ভালোবাসাটাকে তুলে ধরা। এখানে অন্য কোনো বিষয়কে নিয়ে আমরা আসলে কোনো ধরনের আলোচনা সমালোচনায় যেতেই চাই না, ওটা আমাদের আসলে পার্টি না। তো এর আগেও যেহেতু আপনি বলেছেন, এখনো যেহেতু বলছেন, সেই বিষয়টিকে একটু পরিষ্কার করে দেয়া আসলে, এর বাইরে কিছু না। তো তারপরে ওই মামা তো বোনের সাথে আমার বিয়ের কন্ট্যাক্ট হয় আর কি। আচ্ছা, যে চাকরি দেবে। আচ্ছা, তো আমি পরে ঢাকা থেকে চলে আসি মাঠ পরে, মানে নিয়োগ, মানে মামা তো বোনকে বিয়ে করলে আপনার চাকরি হবে। জি, মানে নিয়োগের মাঠ যেটা, মানে তারিখটা আর কি। তো সেদিনকে সকাল 7টার দিকে আর কি মাঠে থাকতে হবে, এটা মানে সার্কুলার উল্লেখ করা আর কি নিয়োগে। তো 7টার আগে 6টা যখন বাজে, তো তখন আমি মাঠে যাই আর কি, মাঠের বাইরে। তো তখন ফোন মানে গেটের ভিতরে রেখে তো ভিতরে প্রবেশ করতে হয় আর কি, নিতে দেয় না আর কি। তো সাথী আমাকে ফোন দেয়, আমি ফোন ধরি না, প্রায় মিনিমাম 35 থেকে 40 বার এত ফোন দেয়। সাথী ফোন দিচ্ছে? জি, আমাকে ফোন দিচ্ছে। তো আমি ওখানে একটু অ্যাডমিট কার্ড প্লাস এইসব মানে একটু মানে সত্যায়িত এইসবই মানে একটু বাস করতেছিলাম আর কি। তো ফোনটা রিসিভ করি, তো রিসিভ করে সাথী আমাকে বলতেছে যে নয়ন, ওই তোর মামা তো বোনের সাথে তোর মানে বিয়ে, আমাকে তুই কেউ বলতেছে আর কি, যে বিয়ে ঠিক হয়েছে, তো তুই যদি মেয়েটার বিয়ে করস তা আমার কি হবে, মানে সাথে আমাকে বলতেছে। তো আমাকে ছাড়া কি
অন্য কাউরে কবুল বলতে পারবি তুই, হুম মানে সাথেই কথা বলতেছে আর কি, হুম অনেক কান্নাকাটি করে। তো ওর দেখা দেখে আমিও অনেক কান্নাকাটি করি যে সাথী না, আমি তুমি যদি আমার কাছে আসতে চাই। একটা ছোট্ট কথা বলি, জি গুরু। নিজের মায়ের জন্য কখনো কান্না করেছেন, নিজের বাবার জন্য কান্না করেছেন কখনো? মানে আমি ব্যক্তিগত জীবনে না, যে ছেলেগুলো খুব ঘন ঘন কান্না করে, মানে ভালোবাসা মানুষের জন্য কিংবা ছোটোখাটো বিষয়, আমি তাদেরকে খুব একটা পছন্দ করি না। কারণ আমার কাছে কান্নাটা হচ্ছে অনেক শক্তিশালী একটা মাধ্যম, কান্নাটা হচ্ছে অনেক আবেগের একটা জায়গা। এই জায়গাটা যদি ঘন ঘন আমি মানুষের কাছে মানে প্রকাশ করি, তাহলে আমার কাছে মনে হয় যে কান্নাটা অনেক হালকা হয়ে যায়। বিশেষ করে কোনো ছেলে যদি কথায় কথায় কাঁদে, আমার কাছে জানি কেমন কেমন লাগে বিষয়টা, সেটা জাস্ট আমি বললাম। তাই আপনাকে বললাম যে অনেক ক্ষেত্রে এখনকার সময়কার ছেলেমেয়েরা কিংবা যখনকার সময়কার ছেলেমেয়ে বলি না কেন, আমরা আমাদের গার্লফ্রেন্ডের জন্য যত না বেশি কান্নাকাটি করি, মনে হয় না নিজের মা বাবার জন্য তার 2-1 ফোঁটা চোখের পানি ফেলি। জাস্ট এটা জি, অনুষ্ঠানের জি, জন্য ঠিক আছে। বলে রাখা, যার যার ব্যাপার এটা। তারপরে বলুন, সে আপনাকে বলছে যে আমাকে ছাড়া অন্য কাউকে কবুল বলতে পারবে কিনা। আচ্ছা, তারপরে কিভাবে- এবং সেও কান্না করছে, আপনিও কান্না আমি করছেন। কান্না করছি। তো আমি বললাম যে সাথী ঠিক আছে, আমি মাঠে যাই, দেখি কি হয় আর কি মাঠের ভিতরে। তো মাঠে যাওয়ার পরে যখন দাঁড়াই, শুধু আমার মানে মাথার ভিতরে ওই জিনিসটাই ক্যাচ করতেছে যে সাথী আমাকে বলতেছে যে আমার কি আমার কি হবে, আর হবে? আমার আরে, ছাড়া কি কষ্ট, আমার কি হবে? মেয়েটা কত অবহেলিত, কত আমাকে- কষ্টে আছে। বলতেছে। তো তারপর আমি মাঠে যাই, মাঠে যাওয়ার পরে যখন সিলেক্ট হই আর কি, আমি আচ্ছা। সিলেক্ট হওয়ার পরে মানে যখন মাইক দিয়ে ঘোষণা করে হুম যে আমার নাম ধরে ডাকে যে মুক্তা স্যার, নয়ন, সামনে আসো আর কি। একটু দ্রুত বলতে হবে, একটু ফাস্ট বলতে হবে, আপনি অনেক মানে নুতিয়ে যাচ্ছেন, একটু স্ট্রংলি বলতে হবে। তো তারপর গুরু আমি মানে মাইকের সারাতে যাই না আর কি। তো আমি না যে আমি চুপ করে বসে থাকি আর কি। তো তারপর আমার একটা ফ্রেন্ড আসছে, তো ওই ফ্রেন্ড বলতেছে যে নয়ন তুই তোর ডাকতেছে, তুই যাস না কেন? আমি বলতেছি যে না, আমি চাকরিটা করব না, আমি যাব না, আচ্ছা, এই কথা বলতেছি। চাকরি কি শুধু ফিল্ডে গেলেই চাকরি হয়ে যায় নাকি আরো তো অনেক বিষয় না, না, থাকে? এটা গুরু ওই যে আমি বললাম না, ওই যে ওই মাধ্যমটা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি, ওকে। ওইটা। তো তারপর আমি বললাম যে না, আমি চাকরি করব না। যে বললো কেন? আমি বলছি দেখ, সাথী ফোন দিছিল, তো এই কথা বলতেছে আর কি, তো কোনো একটা সমস্যা আছে হয়তো বা। তারপরে আমার বন্ধু বললো যে জীবনে মস্ত বড় একটা ভুল করতেছিস। আমি বললাম না, আমি কোনো ভুল করতেছি না। তারপর আরো 2বার ডাকে আর কি আমার নাম ধরে, আমি যাই না। তো পরে লোক মানে যা নেওয়ার নিয়ে নেয় আর কি, আপনি চলে যান। আমি মাঠের থেকে বেরিয়ে চলে আসি আর কি। তো চলে আসার পরে তো মানে বিয়ে মানে চাকরিটা হলো না বলতে, বিয়েটাও ভেঙে গেল আর কি। সবই তো আপনি করছেন, জি, কোনো জি। কিছু তো হচ্ছে না, সবই আপনি করছেন। জি। চাকরিও আপনি ভাঙছেন, বিয়েও আপনি করছেন না, সবই আপনি করছেন। তারপর গুরু আমি সাথীর সাথে কথা বলি, সাথী তুমি যে সেদিনকে বললা যে আমার কি হবে, যে তুমি এই কথাটা কেন বললা? সাথী বললো যে নয়ন, আমি সত্যি কথা মানে আমার যার সাথে বিয়ে হয়েছে তাকে আমার পছন্দ না, আমি তার কাছে যাব না, বা ও যদি নিতেও আসে আমি কখনো যাব না, আমি তোর কাছে যাব। তা আমি বললাম যে সাথী ঠিক আছে, আমি একটা জব করি, তো তারপর তোমার নিয়ে যাব আর কি। তো 2014-তে আমি ওই ডেভেলপের যে চাকরিটা আমি করতেছিলাম, তো ওই চাকরিটার মানে বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায়। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি মানে আমার একটা ফ্রেন্ড আছে রাশিদুল, তো এটা মানে সখীপুর তান্দরা যেটা আর কি, ওখানে থাকে। তো আমি ফোন দিই যে দোস্ত, ও আমার দোস্ত লাগে আর কি। তো দোস্ত, আমি এই সমাচার, তো আমার একটা চাকরি দরকার, তোমার ওখানে আছে কিনা? তো ও অনেক দিন ধরে চাকরি করে আর কি। তো ওখানে যাই। তো ওখানে যাওয়ার পর মানে যাওয়ার পরে সোয়াটার যেটা বলে, মানে সোয়াটার নিটিং, মানে মিশিং, মানে গার্মেন্টস যেটা, জি জি জি, নিট, সেটার ভিতরে আমার নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তো আমার তখন তো চাকরি নেই। তো আমি ফোনে মানে কথা বলতে পারতাছি না, এটা আসলে দুস্থ বুঝতে পারে আর কি। তো বুঝতে পারাতে তো আমাকে টাকা দেয় যে দোস্ত নাও, টাকা নাও, এই টাকা নিয়ে ফোনে টাকা ভরে তুমি কথা বলো আর কি সাথীর সাথে।
তো এভাবে প্রায় 15-20 দিন আমি ওর কাছ থেকে টাকা নিই, দোস্তর কাছ থেকে নিয়ে চলি আর কি। তো মেসের যে টাকা সবই দিয়ে দেয় আর কি। তো দিয়ে যাওয়ার পরে তো আমার মা একটা চেন দিছিল আমাকে, তো ওই চেনটা গুরু বিক্রি করে দিই আমি, বিক্রি করে ফোনে টাকাটা ভরি। তো 1 মাস টোটাল আমি ওই মানে কাজটা শিখি, যে নিটিংয়ের যে কাজটা ওইটা আমি শিখি। শেখার পরে গুরু মানে 1 তারিখে আমাকে মানে যে ইনচার্জ আছে বললো যে তোমাকে মিশিং দিলাম, তুমি এখন মাল কাজ শুরু করো। তো গুরু আমি মানে 1 সপ্তাহে মানে 6 পিস মাল আর কি করতে পারলাম, কমপ্লিট করতে পারলাম। যেখানে মানে প্রতিদিন 12 পিস 24 পিস করে প্রতিদিন হয়, সেখানে আপনি 1 সপ্তাহে 6 পিস। 1 সপ্তাহে 6 পিস। তো তারপরে দোস্ত বলে যে দোস্ত এইভাবে চললে তো হবে না, কি করবে এখন তুমি? তো আমি বললাম যে তো কি করা যায় আর কি। পরে আমি আসলে চেষ্টা করলাম অনেক, পারলাম না 2014-তে। তারপরে আমি আবার বাড়িতে চলে যাই। তো বাড়িতে চলে যাওয়ার পরে আমার আরেকটা জব হয়, এটা হলো এনজিওতে আর কি, ভালুকাতে জব হয়। তো ভালুকাতে নূর ফাউন্ডেশন আর কি, ওখানে জব হয়। হওয়ার পর আমি প্রায় 2-3 সপ্তাহ চাকরি করি আর কি। সেখানে চাকরি করার পরে সাথী বলতেছে যে তুমি আমার সাথে দেখা করো। আমি বললাম যে কোথায় দেখা করবো? যে তুমি আসো, তুমি দেখা করো, আমি তোমার সাথে বাজারে দেখা করব। তো আমি ওই আগের মতো আর কি চলে যাই, কিন্তু রাস্তায় যে গাড়িটা আর কি নষ্ট হয়ে যায় আর কি। তো নষ্ট হয়ে যায় মানে 6টা বেজে যায় রাতের। তো সাথে আমার বললো যে ঠিক আছে, এখন তোর 6টা বেজে গেছে, অন্ধকার, তো তুমি কোথায় দেখা করবা? আমি বললাম যে আমি কোথায় আসতে পারি? তো ওদের যে বাড়ির সাথে আর কি একটা আম গাছ আছে। তো রাত ওখানে সেই সময় রাত বাজে 7টা, মানে রাত 7টা বাজে আর কি। তখন সাথে বললো তুমি এখানে আসো। আমি বললাম যে আমি তো চিনি না, কখনো যাইনি, তো আমি কিভাবে যাব? তো বললো যে আমাকে ডিটেলস দিল। ওই যে আমি ফার্স্ট টাইম যদি গুরু দেখা করলাম আর কি, মানে হোন্ডার দিয়ে, তখন 3 বন্ধু মিলে গেছিলেন ঈদের, তখন ওই সাইড দিয়ে যায় মানে রাতে দেখা করলাম আর কি। তো দেখা করার পরে জীবনের গুরু ফার্স্ট আর কি। তো ও আমাকে জড়িয়ে ধরে আসার পর রাতে, মানে জড়িয়ে ধরে, তো আমি বললাম যে জড়িয়ে ধরে কান্নাকারি করতেছে অনেক। আমি বললাম যে এর সাথে কী হয়েছে তোমার, বলো আমাকে। যে আমাকে না মানে 2 সপ্তাহ আগে মানে ও আসছিল আর কি, ওই যে ওর হাজবেন্ড আসছিল। তো আসার পর আমাকে অনেক মারধর করছে। এখনো সাথীকে তুলে নিয়ে যায় নাই? না, তার আগে মারধর করছে। জি, মানে সাথীকে তুলে নিয়ে যায় নাই, মানে শ্বশুরবাড়িতে মানে ওই ছেলেটা আসে, হ্যাঁ, এসে শ্বশুরবাড়িতে মারধর করে চলে যায়। মারধর মানে ওই ফার্স্ট টাইম করছে আর কি একদিন। কেন? 2টা মানে বউ তো তুললই না, তার আগে মারধর কেন? এটা আসলে গুরু আমি প্রশ্ন করেন নাই? না, প্রশ্ন করি না কিসের জন্য। চমৎকার। তারপরে একটু দ্রুত আগাবেন আপনি, একটু দ্রুত বলতে হবে। তারপরে গুরু আমি বললাম যে ঠিক আছে, আমি তোমাকে সামনের সপ্তাহে তুলে নিয়ে যাব। বাহ, চমৎকার, ব্রিলিয়ান্ট। তারপরে তো নিয়ে যাবো এই কথা বললাম। পরে আমি আবার চলে আসি মানে ভালুকাতে চলে আসি। তো আসার পরে গুরু আমি বললাম যে এখন তাহলে কোথায় নিয়ে যাওয়া যাক আর কি, কোথায় নিয়ে যাব? কাকে কোথায় নিয়ে যাবেন ভাই? আপনি কিন্তু মানে ছন্দহারা হয়ে যাচ্ছেন। কাকে আমি যে মানে সাথীকে বলে আসলাম আমি তোমাকে নিয়ে, এখন চিন্তা করছেন কোথায় নিয়ে যাবেন। আচ্ছা, একটু ফাস্ট আগাতে হবে। আসলে মানে পড়ে যাচ্ছে, মনে হচ্ছে যে আপনি মুখস্থ করে বলছেন। বিষয়টা এরকম মনে হচ্ছে, শ্রোতারা সেটাই মনে করছে। আপনি ওই জিনিসটাকে নষ্ট করেন না। হ্যাঁ, বলুন কোথায় নিয়ে যাব। তারপরে গুরু আমি চাকরি করতে থাকি আর কি। কোথায় চাকরি করেন? এনজিওতে আর কি চাকরি করি। তো চাকরি করার পরে তো হঠাৎ আমি ফোন দিই ওদের, মানে ওদের যে আগের যে নাম্বারটা ছিল, তো আগের নাম্বারটাতে ফোন দিয়ে মানে ওর আম্মার সাথে কথা বলি আর কি।
তো আর আম্মা বলতেছে যে নয়ন তুমি একদিন আমাদের বাড়িতে আসতে পারবা? হুম তো আমি বললাম যে কেন? কেন তুমি আসো একটু। হুম তো আমি বললাম যে ঠিক আছে, আমি সামনের সপ্তাহে আমি বাড়িতে যাব। মানে আগের নাম্বারটা কি সাথীর মা ব্যবহার করে? জি, জি, continue আচ্ছা, আপনি গেলেন, তারপর বাড়িতে গেলেন। পরে বাড়িতে আর কি আমি বললাম যে ঠিক আছে আমি যাব। তো আমি আমাদের বাড়িতে যাই। পরে আমি বাড়িতে যাওয়ার পরে একটা হোন্ডা নিয়ে আমি মানে সাথীর যে আপনি বাড়িতে যান, হোন্ডা নেন, ঘোড়ার গাড়ি নেন, গরুর গাড়ি নেন, যেটা নেন আপনি সাথীর বাড়িতে যান। জি। তারপর মেইন পয়েন্টে আসেন ভাই। যাওয়ার পরে মানে সাথীর আব্বার সাথে দেখা হয় আর কি ফার্স্ট টাইম। তো ফার্স্ট টাইম দেখা হয়, আমি সালাম দিই। সালাম দেওয়ার পরে বললাম যে বাবা ভালো আছেন? তো আমি বাবার ডাকলাম আর কি ফার্স্ট। হ্যাঁ, বাবাই তো ডাকবেন, আপনার তো বাবাই হয়, বলেন। বাবা ডাকলাম। তো ডাকার পর বললো যে তুমি বাড়িতে যাও। পরে আমি বাড়িতে আসলাম। আসার পরে ওর আম্মার সাথে কথা বললাম যে মা কি বিষয়টা কি হয়েছে। তো বললো যে মানে মা বাবা ডেকে তো একাকার করে ফেলছে। জি জি গুরু। বাহ। বললাম যে মা কি মানে কি বিষয়টা, যে সাথী আমাকে বললো আর আপনি আসতে বললেন, কারণটা কি? তো বললো যে নয়ন মানে ও তো যেতে চাচ্ছে না আর কি। তো এখন আমরা চাচ্ছি যে ওর কাছে ডিসকাস করে তো তোমার কাছে দেওয়ার জন্য আর কি। কার সাথে ডিসকাস করবে? মানে ওই যে চাকরি মানে মানে সাথে যে বিয়ে হয়েছে আর কি। হ্যাঁ, ওই ছেলের সাথে ডিসকাস করে, জি, মানে বিয়েটা ভেঙে দিয়ে আপনার কাছে পাঠিয়ে দিতে। জি জি, মানে বিয়ে বলতে ডিভোর্স হওয়ার মানে ডিভোর্স দিয়ে আপনার কাছে পাঠাতে। আচ্ছা, হ্যাঁ, তারপরে? তো ওর যে মামা ছিল, তো ওর মামা আসলো, মানে আসার পরে বলতেছে যে ওই ছেলেটা আসুক, আসার পরে দেখা যাক কি হয়। আচ্ছা, ওই ছেলেটা আসুক, যে কি সেই ফাঁকে আমরা মানে ছোট্ট একটা বিরতি নিয়ে কিসের আসি। জন্য? ছেলেটা আসতে থাকুক, আপনিও ভাবতে থাকেন, আমরাও ভাবতে থাকি। এই ফাঁকে ছোট্ট একটি বিরতি নিয়ে আসি। ছোট্ট একটি বিরতির পর গল্পের বাকি অংশে ফিরে আসছি। ঠিক আছে, রাত 1টা পর্যন্ত ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর। ভালোবাসার বাংলাদেশ। The original Guru is back. তাহলে ঘটনাটা এটা দাঁড়াচ্ছে, যেই মেয়েকে আপনি ভালোবাসলেন এবং যাকে পেতে চেয়েছিলেন, অবশেষে তাকে পাওয়ার একটি সম্ভাবনা আপনি দেখছেন। সেটা কতটা ভালো খারাপ সেই নিয়ে আমরা আলোচনা পরে করছি। অর্থাৎ সাথীর বাবা মা আপনাকে ডাক দিল এবং ডাক দিয়ে বললো যে বাবা, আমরা আলোচনা করে সাথীকে তার হাজব্যান্ডের সাথে ডিভোর্স দিয়ে তোমার কাছে আবার পাঠাতে চাইছি। যেটা হচ্ছে আলোচনা। তারপরে কি হলো? তারপরে আমি বললাম যে ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই হোক। আপনি তো বেকার তখন? জি, আমি তখন বেকার বলতে ওই যে এনজিওতে চাকরি করি। এনজিওতে কয় টাকা বেতন? খুব বেশি বেতন হওয়ার কথা না আর কি। আমি তারপরে ওদের কথা শুনে মানে আমি ফাইনালিং চলে আসি, মানে আমি মানে চাকরিতে চলে আসি, ভালো কাজে চলে আসি। তো এই বিষয়টা নিয়ে ওখানে আমার এখন স্যার আসিল, পারভেজ স্যারের সাথে আমি ডিসকাস করি যে স্যার এটা কি করা যায়, যে ওর তো বিয়ে হয়ে গেছে, তো আমি ও এখন আসতে যাচ্ছে আর ওরা বাবা মামাও চাচ্ছে যে আমার কাছে দেওয়ার জন্য, এখন কি করব? তো পারভেজ স্যার বলতেছে যে না, আপনি তাহলে মানে যেহেতু আপনি রিলেশন করছেন, যেহেতু ও সুখী না ওখানে, তো আপনি বিয়ে করেন। আপনি বিয়ে করেন? আপনার স্যার আপনাকে অ্যাডভাইস দিয়েছে? ব্রিলিয়ান্ট স্যার বলল, চমৎকার। এরকম স্যার তো প্রত্যেক ঘরে ঘরে দরকার। যাক, ভালো। পরে আমি বললাম স্যার এখন তো এই চাকরি, মানে এই চাকরি করে তো স্যার মানে সংসার চালানো সম্ভব না। তো স্যারে বললো যে না, একটা আপনার জন্য একটা অফার আছে, যেটা হলো যে আপনি একটা ট্রেনিং করেন, তো এই ট্রেনিং করার পরে আপনি আনসারে ঢুকতে পারবেন আর কি। আমাকে বললো যে আনসারে টাকা পয়সা লাগে না আর কি, তো এটা ঢুকলে আপনি একটু ভালো স্যালারি পাবেন, যেহেতু আপনি লম্বা আছেন, তো এই কথা বললো। তো আমি বললাম যে ঠিক আছে। তারপরে ওর মামা, আমি শুনলাম যে মানে সাথীর কাছে ওর মামা আসছে। আসার পরে ওই ছেলেটাও মানে চাকরি থেকে ছুটিতে আসছে, হাজব্যান্ড ছুটিতে আসছে। তা আসার পরে বলতেছে যে তোমাদের মধ্যে কি হয়েছে এমন, মানে ঝগড়াটা কিসের? তো ওই ছেলেরা বলতেছে কই, কোনো ঝগড়া নেই তো, এই কথা বলছে আর কি। মানে এটা সাথী আমাকে বলছে আর কি, এটা আমি বলতেছি আর কি। তো এইসব কোনো তো ঝগড়া নেই। তো
তো ছেলেটা ভয় পাচ্ছে যে যদি একটা কিছু হয়ে যাওয়ার পরে যদি আমার চাকরিটা চলে যায়, তো এই কথা। তো তারপরে বললো যে ছেলেটা বলতেছে আমি সামনের মানে সামনে সপ্তাহে আমি সাথীকে নিয়ে যাব তুলে, মানে আমার বাড়িতে নিয়ে যাবো আর কি। বুঝতে পেরেছি। এই কথা বললো। তো আমার সাথে যোগাযোগ মানে এক সপ্তাহ আমার সাথে যোগাযোগ নাই, সাথে যোগাযোগ নাই। তো আমি অনেক ফোন দেই, মানে সাথে সাথে যে কন্টিনিউ কথা বলি, তা আমি সাথীকে ফোন দেই, মানে সাথী নাম্বার মানে যোগাযোগ করতে পারতেছি না। তো এক সপ্তাহ পর আমাকে সাথী ওই জায়গা থেকে একটা আননোন নাম্বার একটা ফোন দিয়ে বলতেছে যে নয়ন, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি কেন, কিসের ক্ষমা, তুমি কি ভুল করছো যে তোমাকে ক্ষমা করে দেবো, এই কথা বলতেছি আমি। বলতেছে যে আমি তো শ্বশুরবাড়ি চলে আসছি। বাহ, শুকর আলহামদুলিল্লাহ। তো এই কথা শুনে গুরু আপনার হৃদয়টা ভেঙে চলে চুরমার হয়ে যায়। আমি বললাম যে সাথে একটা কথা বলি, যে তোমার জন্য তো আমি অনেক কিছু হারাই ফেলাইছি। আমার চাকরি, তারপরে সবই তো শেষ। আমার এখন বয়সও নাই, আমার চাকরির বয়সও নাই, যে ডিফেন্সের যে বয়সটা ওই বয়সও নেই। তো তুমি এটা এখন কি বলতেছো? সাথী বলতেছে আমার কিছু করার নেই, এটা মামা আর কি করছে আর কি। আমি বললাম যে সাথী, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, এই কথা বললাম। সাথী বললো যে না, এটা তো আসলে এখন কোনোভাবেই সম্ভব না, আমি যাব না তোমার কাছে। আমি বললাম যে সাথী, আমাকে এখন কোন রাস্তায় তুমি ফেলে চলে গেলে? তো তারপর গুরু আমার মাথা কন্টিনিউ ঠিক ছিল না। তো আমি প্রায় 40 থেকে 45টা ঘুমের ট্যাবলেট খাই আর কি। তো ঘুমের ট্যাবলেট খেয়ে আমি 3-4 দিন মানে অজ্ঞান ছিলাম আর কি। আমি আমার মা তখন বাড়িতে আর কি, বাড়িতে যে এই কাজটা করি। তো ডাক্তার এনে স্যালাইন ট্যালাইন তুলে আমাকে সুস্থ করে আর কি। তো মা বলতেছে নয়ন, আমি তোমার কি এমন মানে অপূর্ণতা রাখছি যে তুমি এই কাজটা করলা? মানে তুমি যেভাবে বলতেছো তুমি এই বিয়ে করবে না, আমি কেন ই করলাম, তো তোমার কি হয়েছে বাবা যে তুমি ঘুমের ট্যাবলেট খাইছো? কি বিষয়টা কি বলো? তো আমি বললাম যে মা, আমি বলতে পারবো না আপনাকে, আপনার অনেক কষ্ট পাবেন। আপনার বাবা? আমার বাবা ঢাকাতে থাকতো কন্টিনিউ। মানে আপনার বাবার কিন্তু কোনো মানে ভূমিকা পায়নি এই এতক্ষণ বলতে গুরু, আমি নানা বাড়িতেই বড়। মানে আপনার বাবা মার বাড়িতে কি সম্পর্ক ছিল নাকি আলাদা থাকতেন? আমার বলতে আমি নানা বাড়িতে বড় হয়েছি আর কি। তো আমার বাবা ঢাকাতে থাকতো, তো বেশিরভাগই ঢাকাতে থাকতো বাবা। তো মাসে 2-1 বার করে। মানে বাবার তেমন কোনো ভূমিকা ছিল না? ছিল না। আচ্ছা, তারপর আপনার ভাই বোন? মানে আমার ছোট্ট একটা ভাই 4-এ পড়ে। আর আপনি? আচ্ছা, তারপরে আপনি যখন ঘুমের ট্যাবলেট খেলেন আপনার মা আপনার কাছে সেই কারণটা জানতে ছিল এবং আপনি কোনো উত্তর দিতে পারলেন না। তারপর আমরা যে মা, আমি আপনাকে পারবেন না বলতে পারবো না। তো মা বললো যে ঠিক আছে, তুমি একজনও বলছি যে আমি ওই পারভেজ স্যারের কথাটা বললাম যে মা, এখন তো আমার বয়স নেই, তো ওই ট্রেনিংটা করি আর কি। তখন আমি ট্রেনিং করি আর কি, বিটিভি ট্রেনিং, যেটা মানে উপজেলা পর্যায়ে। তো করার পরে মাঠ পড়ে, মানে আনসারের মাঠ পড়ে, তো আমি মাঠের ভিতরে গুরু দাঁড়াই। তো তারপর আমার চাকরিটা হয়। আচ্ছা, তো চাকরি হওয়ার পরে যখন 70 দিন ট্রেনিং করে আমি বাড়িতে যাই, তো তখন বাড়িতে যাওয়ার পরে আমি মানে মিষ্টি নিয়ে ওই সাথীদের মানে বাড়িতে যাই। আচ্ছা, সাথীদের বাড়িতে যেয়ে বলছি যে মা, আমার তো চাকরি হয়েছে, সাথীকে আমাকে দিবেন না? আমি তখন বেকার না। মানে আপনার এটা কিসের চাকরি হয়? আনসারের চাকরি হয়। আচ্ছা, তা আমি তো এখন বেকার না।
কেঁদে কেঁদে বলতেছি। আর মা বলতেছে যে নয়ন দেখো, ওটা একটা আমাদেরও ভুল ছিল, ওদেরও ভুল ছিল, তো এটা এখন তো সাথী চলে গেছে, শ্বশুর বাড়ি থাকে, শ্বশুর বাড়ি জামাইয়ের সাথে থাকে। জামার সাথে থাকে, তো এখন কিভাবে নিয়ে আসি বলো তুমি? পরে গুরু আমি ওনার মায়ের হাতে ধরে আমি বলতেছি, মা জানেন আমার জীবনে কতটুকু ক্ষতি হয়েছে শুধু একটা কারণে, আপনার মেয়ের জন্য। তো গুরু, আপনি কি চট্টগ্রামে এখন আনসারের দায়িত্বে আছেন? জি গুরু, এখন কাজ করছেন এখন চট্টগ্রামে আছি। তো 18 সালের পরে সাথে সাথে আর যোগাযোগ হয় না। এখন সে তো শ্বশুর বাড়ি থাকে। জি গুরু। আর আপনি আপনার মতো এখন একা আছেন, জি। সাথে কি ভালোবেসে যাচ্ছেন? আচ্ছা, আসলে সত্য কথা বলে আমি এখন যে কথাগুলো বলবো শুনতে খুব খারাপ লাগবে, এটা শ্রোতাদের হয়তো শুনতে খারাপ লাগতে পারে। আপনি যেভাবে কথাগুলো বলছেন, চোখের পানি ফেলছেন, পূর্ণতা যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে পরিবেশটাকে অনেক ভারী করে তুলেছে, ব্যক্তিগতভাবে আমার আসলে খারাপ লাগেনি। আমার আসলে বিন্দুমাত্র আপনার কথা শুনে কষ্ট হয়নি। আমি খুব স্পষ্ট করে কথা বলি এবং খুব স্বাভাবিকভাবে মিথ্যা কথা আমি যে বলি না সেটা না, কিন্তু খুব বিপদে না পড়লে বলি না। আর এখানে আসলে তেমন খুব একটা বিপদ আমি ফিল করছি না, যে এখন আপনাকে মিথ্যা আশ্বাস আমি কাউকে দিই না। মিথ্যা কথা বলি কি না বলি সেটা আলোচনার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে মিথ্যা আশ্বাস আমি কাউকে দিই না আমার ব্যক্তিগত জীবনে। পূর্ণতা যতটা মিউজিক ব্যাকগ্রাউন্ডে আপনি আপনার কান্না দিয়ে কথাতে যতটা বিষয়টাকে বেদনার্থক করতে চেয়েছেন, আমার কাছে ততটা বেদনার্থক লাগেনি, বরং আমার কাছে কিছু কিছু ক্ষেত্রে খুব বিরক্ত লেগেছে। আপনি একটা কমপ্লেইন বারবারই দিতে চেয়েছেন কিংবা দিচ্ছেন এখন পর্যন্ত, যেটা যে আপনি সাথীর জন্য করেছেন, আপনি সাথীর জন্য করেননি। আপনি সাথীর জন্য করেননি। আপনার মানে আপনি কি জানেন আপনি কতটা নির্বোধ এবং কতটা মানে বোকা বললে বোকারও অসম্মান হবে। জি গুরু। বোকা বললে বোকাদেরও অসম্মান হবে, বোকারও একটা সম্মান থাকে, আপনি সেই সম্মানের জায়গাটা হারিয়ে ফেলেছেন। আমার কথা হচ্ছে একটা ছেলে প্রেম করলে এত ভেড়া হয়ে যায় কিভাবে, এত বোকা হয়ে যায় কিভাবে, হাও? কিংবা একটা মেয়ে, ছেলে কিংবা মেয়ে যেটাই হোক না কেন, মানে প্রেম করলে কেন আমরা এত বলদ প্রকৃতির হয়ে যায় কেন? কারণটা আমি কি? তো আসলে অ্যাকচুয়ালি কখনো প্রেম করিনি, তাহলে ওই আমার ফার্স্ট। তাতে কি হচ্ছে, প্রথম প্রেম করলে বলদ হয়ে যেতে হবে? মানে আমার একটা কথার উত্তর দেয় যে আপনি তো ভাত খান, ভাতের একটা গুণাগুণ থাকে, শাকসবজি খান, মেধা, চোখ না কান কিছু তো হলেও তো আপনার প্রস্ফুটিত হয়েছে না? একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, সেই মেয়েটা 1 বছর পর আপনার কাছে আসলো, আটকা এসে বলছে যে আমি তোমার কাছে ফিরে আসতে চাই। আপনি একটা বড় জিজ্ঞাসা করলেন না 1টা বছর তুমি কি করেছো, কিভাবে আসবো, কিভাবে নেব, বেসিক যে বিষয়গুলো, মানে খুব সাধারণ যে বিষয়গুলো। 1টা বছর পর হঠাৎ করে একটা মেয়ে যদি ফিরে আসে, আমরা প্রথম কথাই বলবো যে কেন ফিরে আসলে, তোমার স্বামীর সাথে তোমার সমস্যাটা কোথায়? আপনার তার ফিরে আসা দেখে আপনার মাথা খারাপ হয়ে গেল, আপনার ভাবনা চিন্তা করার কোনো সময় পেলেন না। আপনি বিয়ে করতে যাবেন, মেয়েটা আপনাকে বললো তুই বিয়ে করিস না, এবং আপনি বিয়ে বাদ দিয়ে দিলেন। আচ্ছা, আপনি চাকরিতে জয়েন করতে যাবেন, আপনার মাঠের থেকে আপনাকে বলছে তুই জয়েন করিস না, তোকে ছাড়া আমার কি হবে? ওই প্রশ্নটা কেন তখন তাকে করলেন না যে ঠিক 1 বছর আগে যখন আমাকে ছেড়ে তুমি চলে যাও তখন একবার কেন ভাবনি যে আমার কি হবে? আর তুমি একজন অন্যের বউ, তো আমার তোমার সাথে আসলে সম্পর্কটা কি, তোমার সাথে আমার ফিউচারটা কি? এই প্রশ্নগুলো তো খুব স্বাভাবিক প্রশ্ন, এই প্রশ্নগুলো করার জন্য না খুব বিশেষ জ্ঞান থাকার প্রয়োজন নেই। বিষয়টা হলো যে ও যখন আমার সাথে কথা বলতো সব আমি ভুলে যেতাম যে ও কোথা থেকে, ওর শ্বশুরবাড়ি থেকে ভুলে যেতেন সব, মানে আমি মানে কি পর্যায়ে যে ঘুরছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি তো ভুলে যেতেন। আসলে আমি এখানে আসলে আপনার ভুলে যাওয়ার মতো মানুষদের জীবনে এর থেকে আরো মনে ভয়ঙ্কর পরিণতি হওয়া দরকার ছিল, আপনার আরো শিক্ষা হওয়া দরকার ছিল আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আপনি এখন আনসারে চাকরি পেয়েছেন, মোটামুটি চাকরি বাকরি করছেন, একটা পর্যায়ে আছেন, ভালো আছেন, কিন্তু আপনার এত ভালো থাকা উচিত ছিল না, আপনার আরো পানিশমেন্ট দরকার ছিল, আরও পানিশমেন্ট দরকার ছিল। বিকজ দেখুন, আসলে ওই যে অনেকে বলে না ছেলেটা চালাক, অনেকে বলে থাকে ছেলেটা খুব চালাক। আই লাইক দ্যাট ওয়ার্ড। ছেলেটা চালাক হওয়া প্রয়োজন, বর্তমান সময়ে চালাক না হলে টিকে থাকা যায় না। বোকার রাজ্যে বাস করা কোনো কৃতিত্বের বিষয় না। আমি বোকা, এটা খুব কৃতিত্বের কোনো বিষয় না যে আমি বোকা। আমি ধূর্ত, এটা একটা নোংরা বিষয়। ধূর্ত আর চালাক দুটোর মাঝখানে পার্থক্য আছে। ধূর্তটা আমি পছন্দ করি না, কিন্তু চালাকটা ঠিক আছে। বেঁচে থাকতে গেলে তোমাকে বুঝতে হবে, এটা খুব ফান্ডামেন্টাল একটা রাইটস। আপনার জীবনে যে ঘটে গেছে, যে বিষয়গুলো আপনি ঘটিয়েছেন, ঘটে গেছেন, আপনি যে বিষয়গুলো ঘটিয়েছেন সেই বিষয়গুলোকে বাবা আপনি নিজে হাতে ডেকে নিয়ে এসছেন, খুব স্বাভাবিক বিষয়। যেই ঘটনাগুলো ঘটেছে, মেয়ে যে প্রশ্নগুলো করেছে, যখন যে বাধাগুলো দিয়েছে, যখন যে নিষেধাজ্ঞাগুলো আপনাকে দিয়েছে, সেই বিষয়ে যে কমন প্রশ্নগুলো থাকতো যে কেন করব, কি আশায় করব, তোমার সাথে আমার কি মানে এটা কেমন প্রেম রে ভাই, যে মেয়ে আমাকে ফোন দিলে আমি হাওয়া মেয়ে উঠতে আমার কিছু সেন্স থাকতো না। এটা কোনো কথা বললেন আপনি? এটা কোনো পুরুষের কথা? এটা কোনো পুরুষের কথা? যদি আমি পুরুষ শাসিত সমাজের পুরুষের ভূমিকা নিয়েও কথা বলি, যে পুরুষ শাসিত বলে আর মেয়ে শাসিত বলে, যে শাসিতই বলে, এটা কোনো কথা?
একটা মেয়ে আমাকে কল দিল এবং সে আমার ফিরে আসলো, ফিরে দেখে আমার মনে হলো যে ভাই আমি সব ভুলে গেছি। এটা কোনো কথা? এটা হতে পারে? হ্যাঁ, কি ভালোবাসা? এটা কি ভালোবাসা? যেই ভালোবাসার কারণে আমি আমার হিতাহিত বুদ্ধি হারিয়ে ফেলি, যে ভালোবাসার কারণে আমি আমার জ্ঞান হারিয়ে ফেলি, এই ভালোবাসা তো ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর ভালোবাসা কারোর জীবনে আসার দরকার নেই। যেই ভালোবাসা মানুষকে সঠিক এবং বেঠিককে বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলায়, যেই ভালোবাসা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলায়, যেই ভালোবাসা ভালো মন্দ বিচার করার বোধ হারিয়ে ফেলায়, এক কথায় যেই ভালোবাসা মানুষকে নির্বোধ করে তোলে, নির্বোধ এবং অনুভূতিহীন করে তোলে, সেই ভালোবাসা আসলে দরকার নেই। এই ভালোবাসাটা খুব ভয়ঙ্কর ভালোবাসা। এই ভালোবাসা কারোর জীবনে না আসুক, সেটা বেটার। এবং এটার মাঝখানে কোনো কৃতিত্বতা নেই যে আমি ভালোবাসতাম, আমি ভালোবাসার কারণে আমি ভুলে গেছি, আমার মনে ছিল না, ও কল দিলে আমার মাথা খারাপ হয়ে যেত। এত মাথা খারাপ কেন হয়? এত মাথা খারাপ কেন হয়? অদ্ভুত। মানে আমি আপনার কথা শুনে একটা পর্যায়ে আমার খুব বিরক্তি এসে যাচ্ছিল যে কেন আপনি কেন কাঁদছেন, কিসের সিম্প্যাথি? আপনি মেয়ের বিয়ে হয়ে গেছে, হতেই পারে, আপনার কাছে ফিরে আসছে, হতেই পারে, আপনি কথা বলছেন, ভেরি গুড, হতেই পারে। কিন্তু মেয়ে বলছে তুমি চাকরিতে যেও না, আপনি যাচ্ছেন না। মেয়ে বলছে তুমি বিয়ে করো না, আপনি বিয়ে করছেন না। আবার মেয়ে পট করে চলে গেল, বলছে যে আমি আর আসতে পারবো না। আপনি এটা কি? এটা কি ফাজলামু? লাইফটা কি ফাজলামু? আর আপনি কখনোই মেয়েকে কোনো কিছু জিজ্ঞেস করছেন না। এটা কি ইয়ার কি? জীবনটা কি ইয়ার কি? আপনি মেয়ের দোষ দিয়ে তো লাভ নেই। আপনি তো মেয়েকে কখনো প্রশ্নই করেননি। ও তো করবেই, আপনি তো গুরু প্রশ্নই আসলে করেননি কখনো। আমি গুরু একটা সত্য কথা বলছেন যে আমি অনেক বোকা ছিলাম। আর আমি জীবনে প্রথম ভালোবেসছি বলে, আরে ভাই প্রথম ভালোবাসছেন বিধায় এরকম কোন মানে সেকেন্ড ভালোবাসা, মানে বিষয়টা- ভালোবাসাকে এক্সপেরিয়েন্স নিচ্ছেন আপনি। মানে বুঝতে পারি নাই যে আসলে সাথে আপনি আমার খুব সাথে কোনো আপনি সময় খুব এমন মানে করবে আর কি। নির্বোধ মানুষ। আপনি খুব নির্বোধ মানুষ। যে অনেকে বলে লম্বা মানুষের বুদ্ধি বলে হাঁটুর তলে থাকে, বাট আমিও তো লম্বা, মোটামুটি 6 ফিট। না, আমার বুদ্ধি তো হাঁটুর তলে না। অদ্ভুত ভাই। আমি আপনার কথা শুনে আসলে খুব, আমি বললাম তো যে মানে আমি খুব বিরক্ত হয়ে গেছি। মানে এ কি ভাই, এ কি ভালোবাসা? ফাজলামু ভাই, এটা রীতিমতো ফাজলামু। আপনি আপনার সাথে করেছেন, মেয়ে আপনার সাথে করেনি, আপনি আপনার সাথে ফাজলামু করে গেছেন। ভাই ভালোবাসেন, শ্রোতাদেরও বলছি ভালোবাসেন, নির্বোধ হয়েন না, ভালোবাসেন, এতটা না, বোকা গুরু- হয়েন না। একটা জিনিস যে আমি ভাবতাম যে আমি এই জিনিসগুলো হারিয়েতেছি, তো আমি অবশ্যই পরে পাবো। মানে পাবো বলতে একটা জিনিস পাবো, এটা হলো সাথীরে পাইলেই হবে। সাথীরে পাবো। মানে সাথীরে পাইলে আপনার খাওয়া দাওয়া, জীবন যৌবন, ভালোবাসা, প্রেম সব হয়ে যাবে। এক সাথী আপনার দিয়ে যাবে। ওই গানটা বাজে হতো, ও সাথীরে জিও না কো ছেড়ে, এই গানটা বাজেও। আপনাকে উদ্দেশ্য করে আমি শোনাতে চাই, মানে কি আর বলবো। মানে কেমন টাইপের মানুষ ভাই আপনি? হ্যাঁ, একটা মেয়ে পেলেই, একটা ভালোবাসা পেলেই, সেই মেয়ের ভালোবাসাটা পেলেই আমার জীবনে সব হয়ে গেল। আমার জীবনের কামনা বাসনা, শিক্ষা, আবার টাকা পয়সা সব মেয়ে কেন্দ্রিক হয়ে গেল। সব মেয়ে দিয়ে দেবে না? ও তো জাদুকা ঝাপ্পি, যে যখন আপনি ধরবেন সাথে সাথে ও আপনাকে শিক্ষা দিয়ে দেবে, আপনাকে গাড়ি দিয়ে দেবে, বাড়ি দিয়ে দেবে। জীবনটা তো সস্তা, জীবনটা কি মোয়া? হ্যাঁ, আরে ভাই মোয়া বানাতেও মেলা সময় লাগে, ছাঁচ ওই গোল করতে মেলা পরিশ্রম করতে। আপনি জীবনটাকে তার থেকে তো সোজা বানিয়ে ফেলেছেন। কি অদ্ভুত প্রকৃতির কথাবার্তা বলছেন যে আমার জীবনে কিছু ছিল না, আমি ভেবেছিলাম যে সাথীকে পেলেই আমি সব পেয়ে যাব। মানে সাথেই আপনার পৃথিবী। বোকা, সিম্পলি ফুলিশ। মানে এইসবের কোনো ভ্যালু আমার কাছে নেই। মানে এইগুলোর কোনো খাওয়া নেই ভাই আমার কাছে, অন্তত এই ধরনের মানে কোনো খাওয়া নেই। তো গুরু আমি ভালোবাসি ভাই, আমিও ভালোবাসি, মেলা ভালোবাসি, কিন্তু এরকম উন্মাদের মতো ভালোবাসি না। বিকজ আমি সুস্থ, আমি উন্মাদ না। আর যারা মানে খুব এটাকে নিয়ে গর্ব করে যে আমি উন্মাদের মতো ভালোবাসি, আমি অন্ধ ভালোবাসি, ভাই কোনো বেনিফিট নাই। এই অন্ধ ভালোবাসা, উন্মাদের মতো ভালোবাসার জীবনে কোনো খাওয়া নেই। সুস্থ হয়ে ভালোবাসুন, সাধারণ মানুষের মতো ভালোবাসুন। ভালোকে ভালো বলুন, কালোকে কালো বলুন, সঠিককে সঠিক বলুন, বেঠিককে বেঠিক বলুন। এটাই ভালোবাসা, এটাই সুস্থ মানুষের ভালোবাসা। উন্মাদের মতো ভালোবেসে জীবনে কি পেয়েছেন? সবই হারিয়েছেন। এখন একটা জায়গাতে আছেন, এটাও তো মনে আপনি হারাবেন যেভাবে আপনি চলছেন। ফোন দিয়ে বলবো যে তুমি ছেড়ে দিয়ে চলে আসো, ওই মোড়ে চলে আসো, আপনাকে খাইয়ে দেবে, আপনি ভুলে যাবেন। বাইরে জীবনটা এত সস্তা না, জীবনটা এত সস্তা না। সময় আছে জীবনে, যা 12টা বাজিয়েছেন মোটামুটি তো বেজে গেছে। 13টার কাঠাতে আপনার জীবন চলছে, 14টাতে আর নিয়েন না ভাই। আল্লাহ আপনাকে মনে অনেক পছন্দ করে, যে কারণে আপনাকে সুযোগ দিয়েছেন। এই চাকরি আপনার পাওয়ার কথা না। আপনি এখন যে চাকরি পেয়েছেন এটা মন দিয়ে করেন, মন দিয়ে চাকরিটা করেন। একটা সময় যাওয়ার পর যে কোনো একজন নারী আপনার জীবনে আসবে যাকে আপনি বিয়ে করবেন। এছাড়া ওই সাথী টাথী আর কিছু ভাবার দরকার নেই। মেলা ভেবেছেন,
গুরু বিষয়টা হলো যে এখন হয়তো মানে কিছুটা হলো বুঝতে পারছি, বুঝছি, এখন একটু কিছুটা সাবালক হয়েছে। তবে তারপরে গুরু দেখেন আপনি যখন আমার সাথে কন্ট্যাক্ট করেন, হ্যাঁ। তো আমি আমার ফ্রেন্ডস 3-4টা ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করি, তো অনেকেই মানে বললো যে তুই এটা যায় কিভাবে বলবি। আমি শুধু একটা কথা বলছি যে আমার 2টা উদ্দেশ্য আমি স্টুডিও যেতেছি। কি উদ্দেশ্য? যে একটা হলো যে আমার অনেক দিনের আশা স্টুডিওতে আমি গুরুকে দেখবো, আর একটা হলো যে আমি যে বোকার মতো যে কাজগুলো, এই কাজটা যেন কেউ না করে, কেউ যেন না করে, Good. শ্রোতারা যারা আছে সেটাই আপনার মাধ্যমে আজকে বিষয় যেটা হচ্ছে যে আপনি যেটা করেছেন সেটাকে তো আসলে মানে কোনোভাবেই আমি সিম্প্যাথি আনতে পারছি না, কিন্তু অন্তত আপনি যে কাজটা করেছেন এই কাজটা যেন আর কেউ না করে, অন্তত আপনার কথা শুনে জানি মানুষ যারা আছে, যেসব বিশ্বপ্রেমিক আছে তারা সংশোধন হবে। আপনাকে যে SMS করছি আমি প্রতিদিন, মানে আমি অপেক্ষায় থাকতেন আপনি, মানে আমি সপ্তাহে 7 দিনই আপনাকে মানে SMS দিচ্ছি যে আমি যাব, আমি যে ভুল করছি, যে এই ভুল কোনো শ্রোতার জন্য ভয়ঙ্কর ভুল করেছেন ভাই, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি যে আপনি ভালো, কিন্তু এই ভালোবাসাগুলো খুব খারাপ, যেই ভালোবাসা মানুষকে পুরোপুরি জ্ঞান শূন্য করে তোলে, যেই ভালোবাসা মানুষকে পুরোপুরি হিতাহিত শূন্য করে তোলে, এই ভালোবাসাগুলো জঘন্য, এগুলো ভালোবাসা না ভাই, এগুলো বিষ, এগুলো বিষ পান করা, এগুলো ভালোবাসা পান করা না, এগুলো বিষ পান করা। আমি চাই না ভালোবাসার নামে এই ধরনের প্রতারণার জন্ম, ভালোবাসার নামে এই ধরনের বোকার রাজ্যে বাস করেন আপনি। আমি চাই না, ভবিষ্যতে যাব না। তাই আপনার মাধ্যমে বাকি বন্ধুদের বলছি, প্লিজ ফর গড সেক ভালোবাসো, এরকম উন্মাদের মতো ভালোবাসো না। উন্মাদ ভালোবাসার কোনো ভ্যালু নেই, এটার মাঝখানে কোনো কৃতিত্ব নেই। স্বাভাবিক সুস্থ চিন্তায় ভালোবাসো। ভালোবাসা দরকার, ভালোবাসা ইম্পর্টেন্ট ইস্যু, বাট ভালোবাসাই জীবন না। যেটা আপনি ভেবেছেন যে সাথীকে পেলেই আমার চাকরি বাকরি সব কিছু সাথী, নো। আরে ভাই, সাথী একটা মানুষ যাকে আপনি ভালোবাসেন, এর বাইরে আরো অনেক কিছু আছে জীবনে। মা বাবা সমাজ প্রত্যেকটা বিষয়ের উপর আমাদের অনেক দায়িত্ব আছে, অনেক কর্তব্য আছে। সেগুলো বাদ দিয়ে এক সাথী করতে করতে আপনার জীবন শেষ, সেটা কোনো কথা? এটা কোনো ভালোবাসা? টোটালি বোকার মতো কাজ করেছেন। আপনার চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু বিলিভ মি আপনার পানি আমাকে টাচ করছে না, কারণ আমি এই বোকামিগুলো মানতে পারি না, এই বোকামিগুলো আমার পছন্দ না। আপনি হয়তো আমার কথা কষ্ট পাচ্ছেন, সেটাও আমি জানি, কিন্তু আসলে আমি এগুলো মানতে পারি না। কিভাবে একটা ছেলে এই কাজগুলো করে, একটা মেয়ে কিভাবে এই কাজগুলো করে? আমি কাউকে ভালোবাসি তাই মানে এটা হয় না, এটা হয় না। এটা আপনি যা করেছেন টোটালি বোকার মতো কাজ করেছেন। সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক, যারাই তোমরা ভালোবাসছো কিংবা যারাই আপনারা ভালোবাসছেন, দয়া করে ভাই এরকম ভালোবেসেন না যে ভালোবাসার কারণে আপনার বর্তমান ভবিষ্যৎ সব অন্ধকারে চলে যায়। কথা শুনবেন, কেন শুনবেন না? ভালোবাসা মানুষকে শ্রদ্ধা করবেন, তার কথাকে দাম দেবেন, কিন্তু একটু বুঝুন সে কি বলছে, কেন বলছে। সম্পর্কটা কি? সাথীর এখন বিয়ে হয়ে গেছে, সে অন্যের বউ, তার ডিরেকশনে আপনি চলছেন, কোনো মিনিং ছাড়াই, কোনো সমাধান ছাড়া, কোনো আলোচনা ছাড়াই আপনি চলছে গাড়ি, যাত্রাবাড়ি চলেই যাচ্ছে। এটা হলো না। যাক, আপনার যে উদ্দেশ্য ছিল একটা আমাকে দেখান, আপনি দেখেছেন। দ্বিতীয় উদ্দেশ্য যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, যে আপনার মাধ্যমে বাকি যারা শুনছেন তারা যদি এই বিপদ থেকে নিজে থেকে রক্ষা করতে পারে, তাহলেই আমাদের এই আয়োজনের সার্থকতা, আপনাকে নিয়ে আসার সার্থকতা। জি গুরু। আর আপনার কাছে অনুরোধ, আপনি চাকরি করছেন এবং বেশ ভালো একটা চাকরি করছেন, একটা সম্মানের চাকরি করছেন, নিজেকে গড়ে তুলুন, সুন্দরভাবে গড়ে তুলুন। যা হয়ে গেছে এটাকে একটা দুঃস্বপ্ন মনে করে ভুলে যান, আর কোনো আলোচনা না, ঠিক আছে? জি গুরু। ভালো থাকবেন। শ্রোতাদের বলছি, ঠিক এরকম যদি কোনো ভয়াবহ ভালোবাসার কথা আপনার কাছে থাকে, তাহলে আপনি চলে আসুন। অপেক্ষা কেন করছেন? আমি আপনাকে তো কল দেবো অবশ্যই, তার জন্য আপনাকে SMS করতে হবে। শুরুতে লিখতে হবে OG স্পেস দিয়ে হ্যাপি অথবা স্যাড, এরপর স্পেস দিয়ে আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার মোবাইল নাম্বার লিখে পাঠাবেন 16260। এই নাম্বারে গুরু কথা দিচ্ছে আপনাকে কল করবে এবং আমন্ত্রণ জানাবে আগামী হটসিটে। আর খুব বেশি সময় মনে আমরা নেই পূর্ণতা, তুমি কিছু কমেন্টস পড়ো। ছোট্ট একটা বিরতি দেবো, তারপর কিছু কমেন্টস পড়ো। ফিরে এসে আমি কিছু কমেন্ট ওকে, ফিরে আসে ছোট্ট একটি বিরতির পর। ভালোবাসার বাংলাদেশ। The original Guru is back. ওয়েলকাম ব্যাক। শুনছেন ভালোবাসার বাংলাদেশ, ঢাকা FM 90.4-এ পূর্ণতার সাথে আছি। আর আজকের আয়োজন খুব শেষের দিকে চলে এসেছে। তার কারণ হচ্ছে পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা ঠিক রাত 1টায় আমাদের আজকের আয়োজন শেষ করতে যাচ্ছি। তাই আজ বিদায় বেলায় কিছু কমেন্ট পড়ব। লিখেছেন আমাদেরকে নুরুল আমিন, গুরু ইজ রাইট, আপনার কথা অনেকদিন পরে শুনছি, HSC এক্সামের কারণে এতদিন শুনতে পারেনি, খুব ভালো লাগছে। বাহ। প্রিন্স আকাশ আছেন সাথে, লিখেছেন নাহিদ হাসান, আমাদেরকে লিখেছেন রাজীব খান, মোহাম্মদ সাইদুল ইসলাম সিফাত, এছাড়াও আছেন তন্দ্রা,
আব্দুল্লাহ আল রোমান লিখেছেন ভালোবাসার জন্য কালের প্রয়োজন নেই, একটি মুহূর্তই যথেষ্ট, খুলনা থেকে শুনছি। সাথে আছেন আব্দুল্লাহ হিল বাকি পিঙ্কু লিখেছেন আমাদেরকে ঘুড়ি, আচ্ছা ঘুড়ি খুব অদ্ভুত নাম তো। আচ্ছা পিয়াসা মাহমুদ লিখেছেন আপু খুলনা থেকে শুনছি আমি পিয়াসা, গুরুর কথাগুলো খুব ভালো লাগলো। মেহেদি হাসান লিখেছেন কুড়িগ্রাম থেকে নীল হাসান বলছি, শত কষ্টের মাঝেও আমি বেঁচে থাকতে চাই, কারণ আমি মরে গেলে প্রতিটা মোনাজাতে তোমার জন্য দোয়া করবে কে। বাহ। বিশাল ইসলাম আছেন সাথে, হাই আপু গানটা বাজাইলো না? আচ্ছা গানটা না, আজ যেহেতু সময়ের একটু স্বল্পতা আছে গান এই মুহূর্তে বাজাচ্ছি না। এম এ মামুনুল ইসলাম আছেন সাথে, নয়ন ভাই সাথীর মতো মেয়ে আপনার জীবনে দরকার নেই, আপনি যা করেছেন একদম বোকামি, আপনি অনেক সুখে আছেন সাথীকে ছেড়ে। আচ্ছা লিখেছেন আমাদেরকে রিয়াদ, গুরু আপনার ভয়েস শোনার জন্য শুধু FM এ কান পাতি প্রতি বৃহস্পতিবার, বাট এরকম গল্প শোনার আশা রাখি না, নেক্সট টাইম আরও ভালো গল্প শুনতে চাই। আচ্ছা অবশ্যই, আসলে আজকের গল্পটা নিয়ে গুরু একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলেন, কারণ এতটা বোকা মানুষ কি করে হয়। তীর্থকুমার লিখেছেন দিস লাভ ইজ নট গুড, ইয়াস। মুনতাসির মামুন উষান আছেন সাথে, উষান সুন্দর একটি নাম। গুরু যেভাবে শাসন করলেন অনেক মানুষ ভয়েই যাবে না। আচ্ছা কিন্তু শাসনটা তো প্রয়োজন, তাই না? এই শাসনটা থেকেই যদি ভালো কিছু হয় তাহলে হোক না একটু শাসন। শরীফ মতিন লিখেছেন গুরু নয়ন ভাইয়ের বয়স কত? আচ্ছা ওনার বয়স কত ঠিক বলা যাচ্ছে না এই মুহূর্তে, বাট দেখতে হবে, একটা জিজ্ঞেস করতে হবে। লিখেছেন আমাদেরকে মোহাম্মদ মুখলেস, শুনছেন নারায়ণগঞ্জ চিটাগাং রোড থেকে। সাকিব হাসান আছেন, গল্পটা কেমন যেন লাগলো। আচ্ছা সাকিব আল নোমান লিখেছেন গুরু আমি সাকিব আল নোমান বরিশাল থেকে, অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আমি ইন্টার ফার্স্ট ইয়ারে একটা রিলেশন করি অ্যান্ড গত 7th মে একটা রিলেশন করি। 7th মে আর আমার ফ্যামিলি থেকে মেনে নেয়, অর্থাৎ এঙ্গেজড হয়েছে। সামনে আমাদের বিয়ে, আমাদের জন্য দোয়া করবেন অ্যান্ড ঢাকা FM এর সব বন্ধুদেরকে বলবেন দোয়া করতে, যেন আমাদের লাইফটা ভালো হয়, সুখের হয়। অবশ্যই অবশ্যই গুরু তো বলবেনই, আমিও বলে দিচ্ছি। সাকিব আল নোমান আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপনার ভবিষ্যৎ জীবনের জন্য। আবরার রহমান লিখেছেন নিজের জীবন কখনো অন্যের পরিপূরক হতে পারে না, জীবনটা একান্তই নিজের, এখানে নিজের ভালো মন্দ নিজেকে দেখতে হবে, সিদ্ধান্তগুলো নিজেকেই বিচার বিশ্লেষণ করতে হবে। আচ্ছা হৃদয় ফকির আছেন সাথে, ময়মনসিংহ থেকে শুনছেন আরে ভাই জীবনটা খেলার পুতুল নয় যে তাকে নিয়ে খেলা করবেন, জীবনটাকে গড়তে শিখুন, আপনার জীবনটা অনেক মূল্যবান। অবশ্যই প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জীবন কিন্তু অনেক অনেক বেশি মূল্যবান, এবং সেই মূল্যটা যদি সে নিজেই নিজের জীবনকে দিতে না পারে তাহলে আর সব কিছু মিনিংলেস, কোনো কিছুর কোনো অর্থ থাকে না। কিন্তু আরিফুল ইসলাম আরিফ লিখেছেন গুরু আপনার কথা শুনে খুব ভালো লাগলো, আপনার জন্য আমার জন্য যে কিছুই ত্যাগ করেনি আমি তার জন্য কিছুই ত্যাগ করব না। হ্যাঁ ভালোবাসায় হয়তো এত দেয়া নেই, এত পাওয়া না পাওয়ার হিসেব করতে হয় না, কিন্তু আমার জন্য যে কিছুই করলো না, বরং আমার ত্যাগটার বরং অ্যাডভান্টেজই নিয়ে গেল, সেই জায়গা থেকে কিন্তু সরে আসাটা দরকার। এই ধরনের টক্সিক রিলেশনশিপগুলো থেকে আমার মনে হয় আমাদের বের হয়ে আসা দরকার। লিখেছেন আমাদেরকে মোহাম্মদ ওবায়দুর রহমান তুষার, আমি ঢাকার গ্রিন রোড থেকে বলছি, আপনারা ভালোবাসা বাংলাদেশে যে অতিথিকে নিয়ে আসেন অন্তত তাদের কাহিনীটা একবার শোনা উচিত। এমন ধরনের কাহিনী ভালোবাসা বাংলাদেশে উপস্থাপন করা হলে আগামীতে আরও ভক্ত থাকবে। আমরা চাই যেন এভাবে আরও শিক্ষণীয় ঘটনা সামনে আসে, অবশ্যই, কারণ এই ঘটনাগুলো থেকে কিন্তু শেখার আছে। প্রত্যেকটা নেগেটিভিটি থেকেই কিন্তু প্রত্যেকটা পজিটিভিটি তৈরি করা সম্ভব। আপনি বা আমরা চেষ্টা করি যে এর মাঝে যে জিনিসগুলো ভুল হয়েছে সেই জিনিসগুলো যেন আমরা আমাদের জীবনে না করি, বা আমাদের জীবনে যেন আমরা সেই জিনিসগুলোকে ডেকে না আনি। এই একটা চেষ্টা যদি আমাদের থাকে তাহলে আমার মনে হয় প্রত্যেকটা গল্পই শিক্ষণীয়, সেখান থেকে শেখার আছে এবং শিখে নিয়ে নিজের জীবনকে সুন্দর করবার আছে। আবাবিল কবির মিয়া লিখেছেন গুরু আজ কেমন যেন লাগলো। আচ্ছা হাসিবুল ইসলাম শান্ত আছেন, গুরু এই ভালোবাসায় কী লাভ? গুরু তো বলেছেন এই ভালোবাসায় কোনো লাভ নেই, সেটা বুঝিয়েও বলেছেন। খালেদ রিয়ান আছেন, লিখেছেন আরে ভাই সবাই সাথীর মতো কেন হবে? এটা একটা বড় কথা যে সবাই কেন একই রকম হবে বা সবাই একরকম না। আমরা হয়তো আমাদের অতীত অভিজ্ঞতা অনেক কিছুর কারণে এইভাবে ভাবতে বাধ্য হই, বা অনেক সময় আমাদের অভিজ্ঞতা এরকম থাকে যে আমরা এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় যে আমরা বের হতে পারি না। আমাদের আগের অভিজ্ঞতা, আমাদের কিছু বাজে ঘটনা থেকে, এক্সপিরিয়েন্স থেকে হয়তো আমরা
ধরে নেই যে সবাই এরকম বা সব কিছুই একই রকম হবে, কিন্তু আসলে তা না। যদি তাই হতো তাহলে কিন্তু পৃথিবীতে এত এত ভালো কাজও হতো না, তাই না? একটু চারপাশের চোখটা খোলা রাখলে কিন্তু দেখতে পাই যে এখনও অনেক ভালো মানুষ আছেন যারা ভালো কাজ করছেন। ঠিক একইভাবে কিন্তু ভালো মানুষ আছেন যাদেরকে ভালোবাসা যায়, ভালোবেসে ভালো থাকা যায়। চেষ্টাটা আপনারা আর আমাদের আমাদেরকে দেখতে হবে, দেখে শুনে বুঝে একটা সিদ্ধান্তে আসতে হবে, ভালো থাকার চেষ্টাটা করতে হবে। আমার মনে হয় প্রত্যেকের যদি নিজস্ব জায়গায় সেই চেষ্টাটা থাকে তাহলে ভালো থাকাটা খুব বেশি দূরের কিছু হবে না। জাহিদুল সাজিদ আছেন, লিখেছেন আমাদেরকে শরীফ মতিন, গুরুর শাসন ভালো লাগে। বাহ। মোহাম্মদ তুহিন খান লিখেছেন, গুরু আমি একজনের সাথে 4 বছর প্রেম করছি, সে আমার সাথে রিলেশন বাদ দিয়ে অন্য একজনকে ভালোবাসে, ও যদি ফিরে আসে আমি কি তাকে আবার আপন করব? আচ্ছা, গুরু এই মুহূর্তে আমার পাশের থট সিটটাতে নেই, তবে আমি যদি আমার অভিজ্ঞতা থেকে বলি তাহলে অবশ্যই না। যে আপনাকে কখনো তার দ্বিতীয় অপশন বানিয়ে ফেলতে পারলো, সে কখনোই আপনাকে তার প্রথম জায়গাটি দিতে পারছে না। তো এই ব্যাপারটি বুঝে নেওয়া উচিত যে আপনি যদি তার ভালোবাসা হতেন তাহলে দ্বিতীয় ব্যক্তিটি তো আসতোই না। তো এই জায়গাটা বুঝে নিয়ে সরে আসাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আই গেস আমি আমার জায়গাটা আপনাকে বুঝাতে পেরেছি। আলমগীর শেখ লিখেছেন, জানু তোমার কথা শোনার অপেক্ষা করে প্রতি সপ্তাহে আমি খুলনা থেকে শুনছি। আচ্ছা, জানুটাকে আমি না গুরু, এটা তো একটু ক্লিয়ার করে বলতে হবে। মেহেদি হাসান লিখেছেন, কুড়িগ্রাম থেকে শুনছি, কাদায় তো সে যাকে হাসানোর জন্য একসময় ব্যস্ত থাকতাম। আচ্ছা, আমি না কাঁদলে আমাকে কাঁদাতে পারবে না। আরডি রুবেল লিখেছেন, ভালোবাসি তোমায় গুরু, আমি রুবেল চট্টগ্রাম থেকে। সাথে আছেন জান্নাত, লাভ ইউ সো মাচ গুরু অ্যান্ড পুরতাপু, লাভ ইউ টু। লিখেছেন আমাদেরকে শুভ নীরব, গুরু আই লাভ ইউ, ইয়েস গুরু লাভস ইউ অল আ লট, ইভেন এটা আমি বলতে পারি। রবিনসন পি মাহালি লিখেছেন, গত কয়েকটা এপিসোডে যতটা স্যাড স্টোরি শুনেছি বেশিরভাগ গল্পের নায়ক নির্বোধ। দুঃখিত মানে আমি এভাবে হাসছি, কিন্তু এটা না মানে আমি ইটস বিন 10 মান্থস, মানে 10 মাস কমপ্লিট হয়েছে আমার। 10 মাসের ঢাকা এফএমের সাথে, ভালোবাসার বাংলাদেশের সাথে। তো আমি আজকে নিঃসন্দেহে বলতে পারি যে দিস ইজ দ্য বেস্ট কমেন্ট দ্যাট আই হ্যাভ এভার রেড। ওকে রবিনসন পি মাহালি, স্যালুট। আই মিন দিস ইজ গুড, দিস ইজ ডিফারেন্টলি গুড। হাবিব জয় লিখেছেন, আজকে কিন্তু প্রমাণ হলো স্টুডেন্ট লাইফে প্রেম করা মানে অন্যের বউকে লালন করা। আচ্ছা, এই যোগটা আমি আগেও শুনেছি, কি জানি। সাকিব আল নোমান আপু, হাসিটা সেই সুপার। আচ্ছা, থ্যাংক ইউ। সুমন সর্দার লিখেছেন, আজকে তেমন ভালো লাগলো না, তবে আমার খুব ইচ্ছে ছিল আমি এমন একটা প্রেম করব যে লাভ স্টোরিটা বড় হবে, যেন সবাইকে বলতে পারি, তবে সেটা পূর্ণ হতে হলো আমি ইনশাল্লাহ। আচ্ছা, পূর্ণ হতে ছিল, আমি আপনার লেখা বুঝছি না ভাই, আমার এটার জন্য আলাদা করে পিএইচডি করতে হবে এটা আপনার লেখা বুঝতে। মাহিদ ইসলাম আবিদ লিখেছেন, হাই হ্যালো। শরীফ মতিন লিখেছেন, আপু এই স্টোরিটা কি ইন্টারনেটে পাওয়া যাবে পরে? যাবে, কিন্তু কবে যাবে সেই প্রশ্নটা আমাকে কেউ করবেন না প্লিজ। শুভ নীরব লিখেছেন, মেয়েরা ছেলেদের মনে এত দুঃখ দেয় কেন? ছেলেরা মেয়েদের মনে দুঃখ দেয় না? ব্যাপারটাকে আমরা জেন্ডার বায়াস না করি। হ্যাঁ, এটা গুরু সবসময় বলেন, ছেলে মেয়ে বলে আলাদা করে কিছু নেই, মানুষ হিসেবে দেখতে হবে, মানুষ কেমন সেটা গুরুত্বপূর্ণ। আমরা অনেক কমেন্ট পড়ে ফেলেছি, যাবার সময়টা একদম ঘনিয়ে এসেছে। গুরু, একদম শেষ মুহূর্তে কিছু যদি বিদায়ের আগে বলেন। আচ্ছা, বিদায়ের আগে আসলে একটা কথা বলতে চাই যে প্রতিটি পর্বে আমরা কোনো না কোনো ভালোবাসার যারা অতিথি আসেন তাদের ভালোবাসার গল্পের মাধ্যমে আমরা একটি বিষয় তুলে ধরতে চাই যে দেখো, ভালোবাসার আসলে ব্যক্তিগতভাবে কিন্তু কোনো দোষ নেই। দোষ যদি থেকে থাকে সেটা আমাদের নিজস্ব মূল্যবোধ কিংবা চিন্তাবোধের যে বিষয়গুলো। আজকের যে বন্ধুটি এসছেন সে তার ভালোবাসার কথা বলেছেন, সে চোখের পানি ফেলেছেন, তুমি মিউজিক ব্যাকগ্রাউন্ড দিয়ে পরিবেশটাকে অনেক বেদনার্থক করে ফেলেছো, কিন্তু সত্যিকার অর্থে আমার কাছে মনে হয়েছে না এই ভালোবাসাগুলোর ভ্যালু নেই, মানে এটা আসলে কোনো ভালোবাসার পর্যায়ে পড়ে না। ওই যে হাত কেটে অনেকে প্রমাণ করতে চায় যে আমি তোমাকে অনেক ভালোবাসি। কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে,